জেনজি জেনারেশন চাকরি করবে না ব্যবসা করবে? এই প্রশ্নটা করাই উচিত নয়। চাকরি না ব্যবসা, আলটিমেটলি ব্যবসায় করতে হবে। সেই ব্যবসার তুমি ওনার হতে পারো বা ব্যবসার একটা পার্ট। আসলে এটা একটা বাঙালির সমস্যা যে তারা বাবা মাকে হয়তো স্কুলের শিক্ষক হিসেবে, সরকারি চাকরিজীবী হিসেবে দেখেছে, যেখানে চাকরির সাথে ব্যবসার বিরাট একটা দূরত্ব আছে। এডুকেশন যেটা আমরা বলি না, সেটা কিন্তু ভিত্ত তৈরি করার জন্য, মানে হি উইল বি লয়াল টু স্টেট। দেখবে ভারতের ইতিহাস এমনভাবে লেখা হয়েছে যাতে লোকে ভারতীয়দের জন্য লয়াল থাকে, অ্যান্ড দ্যাট ইজ এ মেরিট টু। একদম ছোটবেলা থেকে ছেলেগুলোকে ব্যবসা শেখাও, ছোটবেলা থেকে আইটি শেখাও। কলকাতায় স্কিল লোক পাই যায় না, সব ডিগ্রি গলায় ঝুলিয়ে ইন্টারভিউ দিতে চলে আসে। মানে বেসিক্যালি এমএসসি এমএ বিএড করে সরকারি পরীক্ষার জন্য বসে যাচ্ছে আর 5,000 টাকা 10,000 টাকা টিউশনি করে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র, রাইট? সেই ভাতা সিস্টেমটাই চালু রইলো আবার। ভাতা সিস্টেম চালু হচ্ছে, সেই 99%-এর মধ্যে 1%ই সরকারি চাকরি পাবে, যদিও দিতে পারে, কারণ এটা হয়তো ডবল ইঞ্জিন সরকার দিতে পারবে, কিন্তু বাকি 99% যাবে কোথায়? তো সেই ভাতা নাই সুইগি। এই এডুকেশন সিস্টেম রেখে কি হবে? কিন্তু মানে তো বেকার ভাতার বদলে তুমি শিক্ষক ভাতা দিচ্ছ। লোকের একটা ধারণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে আসলে অর্থনীতিটা এত অনুন্নত, বিকজ আমরা 50 বছরে কতটা পিছিয়ে আছি এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে না। শুনতে খুব গায়ে লাগবে, বাট এটা ভাতা ছাড়া কিছু নয়, কারণ ওরা যে শিক্ষাটা দিচ্ছে সেইটা দিয়ে একটা ছেলে মেয়ে কিচ্ছু করতে পারবে না। বাধাগত পড়াশোনাটা সরিয়ে একটু এআই নিয়েও তো পড়ানো যেতে পারে। পড়াশোনা না হওয়া ইজ বেটার দ্যান এই ভুলভাল লোককে প্রজেক্ট চাপিয়ে এই করে ছেলেগুলোকে মেরে দেয়। কিন্তু এই স্টার্ট আপের ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের পশ্চিমবঙ্গে আছে? সবাই তো বেরিয়ে যাচ্ছে। না, পশ্চিমবঙ্গে নেই। এআই বেকারত্ব বাড়াবে সেই সব দেশে যেসব দেশ এআই কে প্রপারলি ইউজ করতে পারছে না। আজকে যে কটা ছেলে দেখবে, তুমি যদি দেখো আমেরিকায় যে কটা বাঙালি উঠেছে, তো আমাদের সময় সবই তো সরকারি স্কুল ছিল, সবই সরকারি স্কুল, বেঙ্গলি মিডিয়ামের প্রোডাক্ট, এত তো কিছু হাইফাই স্কুল ছিল না। আজকে জেনজিদের কেউ এমপ্লয়ি হিসেবে পছন্দ করে না। লাইফ ইজ সাচ এ বিগার দ্যান ইউর এডুকেশন, লাইফ ইজ বিগার দ্যান ইউর জব। জীবনে কত কিছু করার আছে, কত কিছু এক্সপিরিয়েন্স করা আছে, সেগুলোর দিকে কোনো ইয়ে নেই না, আমাকে কেরিয়ার এই দিকে ছুটতে হবে। এই সময়ে দাঁড়িয়ে এই জেনারেশনের ছেলে মেয়েদের সব থেকে বড় ভুল তোমার কি বলে মনে হয়? ওটাই যে বিশ্বাস করা যে পড়াশোনা করলে, ভালো করে করলে চাকরি পাবে। বিগ মিথ। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, দ্যাটস দ্য রিয়ালিটি। তা ডিগ্রি না স্কিল, কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি ডিগ্রি হ্যাজ নো ভ্যালু ফর লং টাইম। আজকের জেনজি জেনারেশন এমন একটা সময়তে বড় হচ্ছে যেখানে একদিকে রয়েছে চাকরির সুযোগ, আর একদিকে রয়েছে স্টার্ট আপ করার স্বপ্ন। কিন্তু এখন প্রশ্ন হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো চাকরি করার ধরনটা বদলে দিচ্ছে। তাহলে এই জেনজি জেনারেশন চাকরি করবে না ব্যবসা করবে? এআই কি সত্যিই বেকারত্ব বাড়াবে? এই স্টার্ট আপগুলো শুধুই কি ট্রেন্ড, নাকি ভবিষ্যতে এখান থেকে অনেক বড় সুযোগ আসবে? এই সব নিয়েই আমাদের পডকাস্টে আমরা আজকে আলোচনা করেছি। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার বিপ্লব পাল। বিপ্লব দাকে তো তোমরা কম বেশি সবাই চেনো, সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, আর এই বিষয়গুলো নিয়ে বিপ্লব দা সবসময়তে কথা বলেন। আমি রয়েছি তোমাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখো এবং ঝটপট সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। ওয়েলকাম বিপ্লব দা টু নতুন পাতা সাথে নন্দিনী। যেমনটা আমরা বলছিলাম যে এই চাকরি করব না ব্যবসা করব, জেনজি জেনারেশন ভীষণ কনফিউজড, এবং তুমি সোশ্যাল মিডিয়াতে বারবার এই কথাটা বলেছো, তুমি অনেক পোস্ট দেখেছি তোমার। তো তুমি এখন বলো যে এই জেনজি জেনারেশনের এই কনফিউশনটা, চাকরি না ব্যবসা, সেটা তারা কি করে ডিসাইড করবে? আমার তো মনে হয় ডিসাইড করার কিছু নেই এখানে, কারণ আলটিমেটলি তারা যদি চাকরিও করে, সে যে একটা দিক নাও, লজিক্যালি সেখানেও তাদের ব্যবসার কাজই করতে হবে। মানে লোকের আসলে এটা একটা বাঙালির সমস্যা যে তারা বাবা মাকে হয়তো স্কুলের শিক্ষক হিসেবে, সরকারি চাকরিজীবী হিসেবে দেখেছে, যেখানে চাকরির সাথে ব্যবসার বিরাট একটা দূরত্ব আছে। বাট গিভেন দ্য ফ্যাক্ট যে সরকারি চাকরি উঠে যাচ্ছে এবং ধরে নাও 99.99% লোককেই যেহেতু বেসরকারি ক্ষেত্রে, তো বেসরকারি একটা সংস্থায় যে স্কিল্ড ওয়ার্কার, তাকে কি তুমি বলবে চাকরি করছে না সে ব্যবসা করছে? আলটিমেটলি সে তো ব্যবসারই একটা ফাংশন করছে। আর ব্যবসা করলে তোমাকে অ্যাকাউন্টিং থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে, মার্কেটিং, সেলস সবকটা একসাথে বুঝতে হয়। আর তুই চাকরি করলে একটাই মাত্র দিক স্পেশালাইজ করো, সে মার্কেটিং সেলস করো বা তুমি ধরো অপারেশনটা দেখো। এই হচ্ছে এখন বর্তমান সিচুয়েশন, রাইট? বাট ফিউচার ইজ দ্যাট, যেখানে দেখবে, আমি দুদিন আগে একটা খবর দিয়েছিলাম যে পৃথিবীর ইতিহাসে প্রথম দুই ভাই মিলে
2 বছরের মধ্যে $2 বিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি করেছে উইদাউট এনি এমপ্লয়। তো $2 বিলিয়ন কত? 20,000 কোটি টাকা। 20,000 কোটি টাকা স্কেল কি? আমুলের থেকে বিশাল বড় আমানত, ঠিক আছে, মাত্র 2 বছরে তৈরি করছে ই কমার্স কোম্পানি, দুই ভাই মিলে সব এআই কাজে লাগে। আমরা অলরেডি সেই যুগে পৌঁছে গেছি যেখানে একজন দুজন তিনজন মিলে একাই কয়েক হাজার কোটি টাকার, অ্যাটলিস্ট যদি আমি কলকাতা স্কেলে দেখি, কয়েক কোটি টাকার বিজনেস তো যে কেউ এআই ভালো জানলে করতে পারে, মানে নোয়িং দ্যাট, রাইট? তো সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই প্রশ্নটা করাই উচিত না চাকরি না ব্যবসা। আলটিমেটলি ব্যবসায় করতে হবে, সেই ব্যবসার তুমি ওনার হতে পারো বা ব্যবসার একটা পার্ট করতে পারো। সো রিয়েলি যদি আজকে একটা ছেলে ক্লাস 6-7 থেকে যদি ব্যবসাটা না শেখে বাঙালি, তাহলে সে কিন্তু পিছিয়ে যাবে। সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যতই পড়ুক, আগে কি ছিল, আগে একটা ফিজিক্স মানে একটা ইনডেপথ শিখতে হবে, কম্পিউটার সায়েন্স একটা ইনডেপথ শিখতে হবে, ইলেকট্রনিক্স একটা ইনডেপথ শিখতে হবে। এই ইনডেপথ শেখার একটা স্কোপের একটা জায়গা ছিল। এখন সেই ইনডেপথ শেখার ক্ষেত্রে তুমি এআইকে হারাতে পারবে না, ইটস ইম্পসিবল। সো এআই তোমাকে ফিজিসিস্ট দিচ্ছে, কেমিস্ট দিচ্ছে, ম্যাথামেটিশিয়ান দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, অ্যান্ড ইউ আর দ্য বস, তুমি মালিক। সুতরাং তোমাকে এখন ওই স্লেভ মেন্টালিটিতে চলবে না, তোমাকে এখন একটা মালিক, মানে যেটা অ্যাকচুয়ালি ফ্রেডরিক নিৎসে বলতো আর কি, যে মাস্টার মেন্টালিটি দরকার। তো ছোটবেলা থেকে আমাদের এখানে যখন একটা ছেলে ক্লাসে পড়ছে, তুমি খেয়াল করবে সে হচ্ছে যে মাস্টারমশাই যা প্রশ্ন করছে বা স্কুলের যা প্রশ্ন করছে, তার একটা ভৃত্য মেন্টালিটি গড়ে ওঠে, বিকজ হি অর শি ইজ অবলাইজ টু আনসার টু টিচার্স, একটা ওবিডিয়েন্ট মেন্টালিটি, ভিত্তিসুলভ মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে ইট ইজ ভেরি মাচ বাই ডিজাইন, কারণ আমাদের এই স্কুল সিস্টেম যেটা আজকে ওয়েস্টার্ন স্কুল সিস্টেম চালু হচ্ছে, যদি আমার দর্শকরা না জানে তারা জানুক, এটা স্টার্ট হয়েছিল জার্মানিতে অ্যাপ্রক্সিমেটলি 200 বছর আগে, ব্রিটিশদের আগে। এবং জার্মানি কেন স্টার্ট হলো, কারণ জার্মানিতে ফেডারাল যিনি ছিলেন আর কি, মানে জার্মান সম্রাট, তিনি দেখলেন যে যদি একটা জার্মান জাতিকে উন্নত করতে হয়, আমার খুব লয়াল জার্মান সিটিজেন তৈরি করতে হবে। তার জন্য এই সার্বজনীন শিক্ষার কনসেপ্ট আসে। সো ভেরি ডিজাইন অফ এডুকেশন যেটা আমরা বলি না, সেটা কিন্তু ভিত্ত তৈরি করার জন্য, মানে হি উইল বি লয়াল টু স্টেট। দেখবে ভারতের ইতিহাস এমনভাবে লেখা হয়েছে যাতে লোকে ভারতীয়দের জন্য লয়াল থাকে, অ্যান্ড দ্যার ইজ এ মেরিট টু দ্যাট, আমি অস্বীকার করছি না। এইভাবে ব্যাপারটা আর কি স্কুল সিস্টেমটা ডিজাইন না, কিন্তু সেটা করতে গিয়ে যেটা হয়েছে, তুমি যদি দেখো, স্কুল খুব ভালো ভিত্ত তৈরি করতে পারে, চাকর বাকর তৈরি করতে পারে, স্কুল খুব ভালো মাস্টার কিন্তু তৈরি করতে পারছে না। যার জন্য কি হয়, আজকে মারোয়ারিদের তুমি যদি দেখো, কলকাতায় এত মারোয়ারি ফ্যামিলিগুলো, ওরা কিন্তু 6-7 থেকেই ছেলেদেরকে প্যারালালি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করছে। আবার সেই ছেলেগুলো কিন্তু আবার আমেরিকার বেস্ট বিজনেস স্কুল থেকে আবার পড়েও আসছে। বাঙালিদের মধ্যে কারুর হয়তো বাবার সোনার ব্যবসা আছে, আমাকে জিজ্ঞাসা করছে মেয়েকে কি করবো, সে কি বিসিএতে দেবো? আমি বললাম, খবরদার দেবেন না। এখন ধরুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জেমস, জানি না যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জেমস বলে একটা অর্গানাইজেশন আছে, যেখানে স্পেশালি মানে যারা গয়না ডিজাইন করে এই জন্য তাদের জন্য স্পেশাল আছে। কিন্তু আপনার মেয়ে যদি আপনার ব্যবসার জন্য যা শিক্ষা সেটা লাগবে, right? তো লোকের একটা ধারণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে আসলে অর্থনীতিটা এত অনুন্নত, বিকজ আমরা 50 বছরে কতটা পিছিয়ে আছি এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে না, কারণ তারা সেই জন্যই পশ্চিমবঙ্গে পড়ে আছে। মানে সরি, আমি কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে পারি, একটু লজ্জা হিসেবে নিও না, মানে অপমান হিসেবে নেবে না, আমি বলি। কিন্তু যারা পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়েছে তারা বুঝতে পারে যে পশ্চিমবঙ্গের মানুষ কত পিছিয়ে আছে, এখানকার অর্থনীতি কত পিছিয়ে আছে। কারণ অর্থনীতি পিছিয়ে না থাকলে যে ধরো স্বর্ণকার যে সোনার ব্যবসা করে, সে বুঝতো আজকে সোনার ব্যবসায় তাকে যদি টিকে থাকতে হয়, তাকে অটোক্যাডে লেটেস্ট ডিজাইন শিখতে হবে, তাকে নিউ মেটালাইজেশনের প্রসেস জানতে হবে। যদি তার মেয়ে সত্যিই তার সোনার ব্যবসাটা করতে পারে, তাকে কিন্তু একটা ফর্মালি বিটেক ডিগ্রি নিতে হবে গয়না ডিজাইন, যে গয়নার নতুন মেটালাইজেশন কী করে হয়, মার্কেটিং সেলস কী করে হবে, নতুন ডিজাইন স্টাইল কী আসছে, তবেই সে না টিকে থাকতে পারবে। তার সেই আইডিয়াগুলোই নেই, সে ভাবছে যে কোনো রকম আর একটা দোকান যেভাবে জেনারেশনের পর জেনারেশন এসছে সেভাবে চলে যাবে। এটাই কিন্তু বাংলার মানে তুমি শিক্ষার প্রশ্ন বললে না, আমি বলছি তো। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে বাংলার চেতনার একটা বিশাল রকমের প্রবলেম আছে, যে আজকে ব্যবসা করতে গেলে যে তার যে মডার্ন স্কিলগুলো দরকার যে কোনো ব্যবসায়, সেই স্কিলগুলোর জন্য আলাদা সায়েন্স আছে, সেই স্কিলগুলো আলাদা কমিউনিকেশন আছে, সেই ব্যাপারটা কিন্তু লোকজনের কাছে পৌঁছাচ্ছে না। ফলে এখানে একটা লোক হচ্ছে সেই এমএ বিএড করে কোনো রকমের চাকরি লাগানোর চেষ্টা করছে, 99% পাবেও না, ম্যাথামেটিক্যালি পসিবল নয়, 1% পাবে কি 0.5% পাবে, বাকিরা তখন সুইগি ডেলিভারি বয়, যে ফার্স্ট স্টেশনে আমাকে লিখছে স্যার কী করবে। আমরা কী করবে, তোমার আইদার এসব ছেড়ে তুমি আবার নতুন করে কোনো একটা স্টার্ট আপে কোনো কিছু ব্যবসায় শুরু করো, আদারওয়াইজ তুমি ওই 15-20 হাজার টাকায় সুইগির ইয়েতে ফেসে গেলে। এ হচ্ছে ঘটনা। এটা আমি প্রচুর কেস পাচ্ছি। তোমাকে আমি এটা বলতে পারি যে একটা ছোটোবেলা থেকে বাবা মার যেহেতু কোনো আইডিয়া নেই, বাচ্চাদের কোনো আইডিয়া নেই, তারা একটা ভুল জায়গায় ফেসে যাচ্ছে। তাদের ধারণা দেওয়া হলো যে তুমি যদি স্কুলে ফার্স্ট হও, স্কুলে যদি পড়াশোনায় ভালো করলে, 100 করলে, প্রচুর পড়াশোনা করলে তোমার একটা কেরিয়ার আছে।
এটা আমাদের সময় ছিল, দ্যাট ইজ দ্য পার্ট অফ নেহরুভাইড ইকোনমি, এটা নেহরুর ইকোনমিতে ছিল 1991 আমরা যখন পাস করেছি। এখন নেই, ইটস এ নন নেহরুভাইড ইকোনমি, ইটস এ প্রাইভেট ইকোনমি, যেখানে ওসব তুমি 100 পেয়েছো না 100,000 পেয়েছো কেউ পাত্তা দেয় না। তোমাকে সিও পরিষ্কার বলবে তুমি এই কাজটা পারো না, তোমার কটা ডিগ্রি আছে, তোমার কটা সোনার গয়না আছে, আমি শুনতে চাই না, তুমি পারো কি পারো না, না পারলে দরজা খোলা আছে চলে যাও, নোবডি কেয়ার্স। এবং আমি তো নিজে দেখেছি কোম্পানি চালাতে গিয়ে লোকজনকে হায়ার করা খুব মুশকিল, কলকাতায় স্কিল লোক পাওয়া যায় না, সব ডিগ্রি গলায় ঝুলিয়ে ইন্টারভিউ দিতে চলে আসে। সেটা বাবা মায়েদের দোষ নয় কি? মানে আমাদের সময়তে বলা হতো যে তোমাকে সায়েন্স নিয়ে পড়তেই হবে, নইলে তুমি ভালো কোনো জায়গায় চান্স এটা তো পাবে না। আমাদের দোষ, বা আমার জোর করে এটা চাপিয়ে দিচ্ছে। এবার দেখো কি হচ্ছে, আমি অনেকগুলো মন্তব্য পাই, মানে আমার কাছে লেখে বাচ্চারা, তারা কিন্তু সজাগ। ইট ইজ ইন্টারেস্টিং থিং অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল ইজ, আজকে আমি এতদিন ধরে সোশ্যাল মিডিয়া চালানোর পর ওরা আমার কথা শোনার পর আমি প্রথমেই বলি, তোরা সিনিয়র, মানে যারা বিটেক করেছে তাদের কাছে জিজ্ঞাসা কর, ঠিক আছে তুই ডাক্তারি পড়তে চাস তো যে ছেলেগুলো ডাক্তারি পড়ছে তাদেরকে জিজ্ঞাসা কর, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদেরকে জিজ্ঞাসা কর, তো করে ওরা তো বুঝেই যাচ্ছে যে ফিউচার ইজ ভেরি ব্লিক, ব্লিক মানে একদম টোটাল ডার্ক। তখন বলছে স্যার কী করবো, আমি তো জানি ব্লিক ফিউচার, এইসব করে লাভ নেই, বরং স্টার্ট আপে গেলে বরং আমি দেখতে পাচ্ছি যে ছেলেগুলো অ্যাকচুয়ালি যারা হায়ার সেকেন্ডারি ড্রপ আউট করে ব্যবসায় ঢুকে গেছে তারা ভালো করছে, জীবনে নিজের চোখে দেখছে ভালো করছে তারা। একটা ছেলে যদি ক্লাস 12 পর সেলসে ঢুকে যায়, সে বাই দ্য 30 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করবেই, সে যে সেলসে যাক না কেন যদি সফল হয়। আর সেখানে প্লাস 30 একটা ছেলে মানে বেসিক্যালি এমএসসি এমএ বিএড করে সরকারি পরীক্ষার জন্য বসে যাচ্ছে আর 5,000 টাকা 10,000 টাকা টিউশনি করে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র, রাইট? এরাও তো সেটা দেখছে বাচ্চাগুলো, তারাও চাইছে যে 11-12 পর ঢুকে যেতে। এবার যখন বাবা মাকে বলছে, বাবা মা ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ ক্লাস 12 পর ড্রপ আউট করে দিয়ে তুই একটা সেলসের কাজে ঢুকে যাবি, ড্রপ আউট করে যাচ্ছে। আমাকে একটা ছেলে লিখেছে যে সে আর একটা কেস, যে সে বাবা মার কথা শোনেনি, বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে 3-4 বছরের মধ্যে সে 40-50 টাকা নিজে ইনকাম করছে, তাতেও তার বাড়ির সাথে রেগুলার ক্লাস হচ্ছে। তো এটা একটা বাবা মার মানসিকতা একটা ছিল, বাবা মা ভাবছে যে এখনো একটা স্কোপ আছে। এবং দেখো দোষ দেওয়া যায় না, আজকে বিজেপি যে বাজেটটা পাস করলো কালকে, সেখানেও দেখবে প্রথম কথা হচ্ছে আমি 50,000 আরও সরকারি চাকরি দিচ্ছি, আরও মানে স্কুল শিক্ষার পোস্টগুলো ফিল আপ করছি, আরও 50,000 সরকারি চাকরি, তাতেই হই উঠল। কিন্তু লোকে এটা দেখছে না যে 1 লাখ মানে হচ্ছে পশ্চিমবঙ্গে 1 কোটি বেকারের মধ্যে 1%, বাকি 99% যাবে কোথায়? বাকি 99% যাবে কোথায়? সেই ভাতা সিস্টেমটাই চালু রইলো আবার। ভাতা সিস্টেম চাইলে একটা সেই 99%-এর মধ্যে 1%ই সরকারি চাকরি পাবে, যদিও দিতে পারে, কারণ এটা হয়তো ডবল ইঞ্জিন সরকার দিতে পারবে, কিন্তু বাকি 99% যাবে কোথায়? তো সেই ভাতা নাই সুইগি, নয় সুইগি। তাহলে এটা তো অনেক বড় বড় কথা বলছে বিজেপির বাজেট নিয়ে, বাট যদি আমি খুব ভেতরে যাই না বাজেটটা, তাহলে দেখবো সেই আগের সিস্টেমই চালু রইল, নতুন কিছু তো আমি দেখতে পেলাম না। আগেরটাকে একটু বেটার করলো, টাকা আছে এদের বেশি, তো ঠিক আছে, সেটা নিয়ে আগের থেকে বেটার। কিন্তু ফান্ডামেন্টাল যে চেঞ্জটা দরকার ছিল, যে 99% ছেলে যে চাকরি পাচ্ছে না পশ্চিমবঙ্গে, তারা বেকারত্বের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের জন্য বিশেষ যে কিছু ভাবা হয়েছে তা কিন্তু না, যে ডিপলি যে ভাবা হলো তা কিন্তু না। তাদের যে এমপ্লয়াবিলিটির ব্যাপারটা যে স্কুল লেভেল থেকে দরকার ছিল, হচ্ছে বিজেপির নিজেরই ক্যাম্পেন এটা। এনইপি 2020 তো বলছে যে মোদি দেখবে বেশ কয়েকবার ভাষণ দিচ্ছেন যে ছেলেদের স্কিল্ড হতে হবে, এই হতে হবে, ওই ওল্ড শিক্ষা ব্যবস্থা চলবে না। শ্রমিক ভট্টাচার্য বলছেন এই ওল্ড শিক্ষা ব্যবস্থা চলবে না, কিন্তু সেই একই শিক্ষক একই জিনিস একই সিস্টেম, সেটা নিয়ে নড়ানোর জন্য কেউ নেই। তার কারণটা কি? কারণ শিক্ষা ব্যাপারটাকেই থ্রু আউট ডেমোক্রেসি, মানে তুমি যদি ডেমোক্রেটিক সিস্টেমটা দেখো এখানে, বিশেষ করে ইন্ডিয়াতে, ফুললি ইগনোর্ড। একমাত্র আমি বলবো আপ একটা এক্সেপশনাল কাজ করেছিল দিল্লিতে, যে ওরা ওটাতে অনেক বেশি ফোকাস করেছে, বাট ওভারঅল এডুকেশন ব্যাপারটা ভীষণভাবে ইগনোর্ড। অথচ তুমি যদি ইতিহাস দেখো, যে যেসব দেশগুলো ইউরোপে ভালো করছে, আমি বলছি আয়ারল্যান্ড, এস্টোনিয়া, চেকোস্লোভাকিয়া, ধরো চেকোস্লোভাকিয়া, এস্টোনিয়া, এরা ছিল ইস্টার্ন ইউরোপিয়ান ব্লক, সো কমিউনিস্ট কান্ট্রি ছিল। 1991-এ মানে সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই দেশগুলো মুক্ত হলো, মানে মুক্ত অর্থনীতির স্বাদ পেলো। তার আগে পর্যন্ত এরা কমিউনিস্ট ব্লকে, ধ্বংসপ্রাপ্ত ইকোনমি, পশ্চিমবঙ্গের থেকেও প্রচণ্ড বাজে অবস্থা, কিচ্ছু নেই, পুরোনো যেসব মানে হাইবি ইন্ডাস্ট্রি কিছু নেই, কিন্তু লোকগুলো শিক্ষিত ছিল। তো গুড থিং অ্যাবাউট কমিউনিজম মিনস 100% শিক্ষিত লোক। তাই জন্য ওরা কি সিদ্ধান্ত নিল যে আমাদের একটাই আছে শিক্ষা, আর কিছু নেই। তো শিক্ষাকে বেস করেই ওরা কিন্তু আবার ঘুরে দাঁড়ালো। কী করে ঘুরে দাঁড়ালো? ওরা বেসিক্যালি বললো একদম ছোটোবেলা থেকে ছেলেগুলোকে ব্যবসা শেখাও, ছোটোবেলা থেকে আইটি শেখাও। এস্টোনিয়া করেছে, আজকে এস্টোনিয়ার রেজাল্ট কি? এস্টোনিয়াতে সবচেয়ে পার মিলিয়ন সবচেয়ে বেশি বিলিয়নার তৈরি করেছে, সবচেয়ে বেশি প্রোডাক্ট পার বিলিয়ন ওরা তৈরি করে। চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, প্রত্যেকটা দেশ ওই মডেলে সাকসেসফুল হয়েছে, মানে ঘুরে দাঁড়িয়েছে 20-30 বছরের মধ্যে। আয়ারল্যান্ড 20 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, একই মডেল ফলো করে, যে বাচ্চাদের ছোটোবেলা থেকে তুমি আইটি এডুকেশন দাও, এন্টারপ্রেনারশিপ এডুকেশন দাও, সো দ্যাট দে বিকাম বিজনেসম্যান, দে বিকাম এ বিগ শট, নট দ্যাট সরকারি চাকরি করতে হবে, এই করতে হবে, ভীষণটাই পুরো বদলে দিয়েছে।
পশ্চিমবঙ্গে সে এই গেরোটা যতদিন থাকবে, কারণ কি সরকারি চাকরি বা তুমি যদি স্কুলের চাকরি বলে, এটা পুরো আনপ্রোডাক্টিভ সেক্টর হয়ে গেছে, বিকজ যে পড়ানো হচ্ছে তার সাথে তুই অর্থনীতির কোনো যোগ নেই। অর্থনীতিতে খাবলা মেরে একটা টাকা এখানে দিয়ে ওটার বেকার ভাতা একই। তো স্কুলের শিক্ষকদের যে মাইনেটা দেওয়া হচ্ছে ওটা বেকার ভাতার একটা ইমপ্রুভ ভার্সন বলতে পারো, কারণ ওই টাকাটা কোনো কাজে আসবে না। লোকেরা বেকার ভাতাকে বলছে, বলে না আমরা তো পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি, স্কুলের টিচার এসে সংশোধন আমরা পড়াচ্ছি, আমরা বাংলা পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি। তো ওই যা ম্যাথ পড়াচ্ছে, তাই পড়ানোর পর একটা ছেলে সবজির বাজারে গিয়ে বুঝতে পারবে না, একটা ছেলে রাজমিস্ত্রি করার জন্য যে অঙ্ক করা করতে পারবে না, একটা ছেলে কাঠের মিস্ত্রির জন্য যে অঙ্ক করা করতে পারবে না। ওই যদি, এটা তো উচিত নয়, মাধ্যমিক পর্যন্ত যেটুকু করেছে অঙ্ক তাতে তো এটুকু করা উচিত, পারবে না। আর লেখালেখির কথা যদি বলো, পাস করে একটা লোক একটা লিখতে পারে না এখন, যে বাংলায় হোক বা ইংলিশ হোক। তো এডুকেশন সিস্টেম রেখে কি হবে? এ তো মানে তো বেকার ভাতার বদলে তুমি শিক্ষক ভাতা দিচ্ছ। ইট ইজ নট অ্যাডিং টু দ্য ইকোনমি, রাইট? কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে বিজেপি তো এটা জানে, বিজেপি নিজেই বারবার করে বলছে যে এনইপি 2020 করো, এটা ম্যাকলের এডুকেশন, বক্তৃতা তো চলছে। কাজের বেলায় ঠিক আছে, শুনতে প্রথমে বক্তৃতা ভালোই লাগে, তারপর 6 বছর পেরিয়ে গেল, কি হয়েছে? কিছুই হয়নি, সেই একই শিক্ষা একই চলছে। সেই মানে আমরা ওই সবকিছু গুলে বাচ্চাকে খাইয়ে দিচ্ছি, এবং ওই এখনো সেই চলছে যে বাচ্চাকে সেই, 100 পেতে হবে, এই করতে হবে, ধারণা যে 100 পেলে চাকরি পাবে, হচ্ছে না। আসলে তুমি এখানে অঙ্কুর ওয়াক্রর একটা চ্যানেল আছে, দেখবে ও তো খুব ভালো ভালো কেস স্টাডিগুলো দেন। আমার কাছেও প্রচুর কেস আসে একই রকম সিমিলার। ওটা তো একটা ভালো কেস স্টাডি দিয়েছিলেন যে এক বোন পড়াশোনায় খুব ভালো, ক্লাসে টপ করেছে, সব জায়গায় 100 পেয়েছে, তারপর ডেন্টিস্ট হয়েছে, পড়তে গেছে, করে সে এখন 26 বছর বয়সে সে এখন একটা ডেন্টিস্ট কনসালট্যান্ট হিসেবে ক্লিনিকে বেরিয়ে খুব বেশি হলো 25 থেকে 30 হাজার টাকা ইনকাম, দুটো জায়গায় করে আর কি। তার ভাই যে পড়াশোনায় খুবই খারাপ ছিল, বাবা মা পায়ে ছেড়ে দিয়েছিল, সে এসি সারানোর মিস্ত্রি হয়েছে, তার 1 লাখ টাকা ইনকাম। সে মেয়েটা খুব ফ্রাস্ট্রেশনে লিখছে, স্যার আমি কি অপরাধ করেছি? আমার ভাই, যাকে কেউ কোনোদিন পাত্তা দেয়নি, কোনোদিন কয়নি, কোনো রকম একটা বিএসসি করেছে, বাবা মা জানতো না, কিছু না, তো ভাই বলেছে আচ্ছা ঠিক আছে এসি টেকনিশিয়ান হলে লাভ আছে। এটা আমি এখানকার হরিয়ানার ঘটনা বলছি, যেহেতু ওদের ইনকাম অনেক বেশি। তো সে 8 মাস একটা টেকনিক্যাল স্কুলে গিয়ে এসি সামনে মিস্ত্রি শিখে 1 লাখ টাকা ইনকাম করছে। ডেন্টিস্ট এত বছর খাটার পর, এত বছর ইন্টার্নশিপ করার পর, এত জায়গায় টপার হওয়ার পর তার 1/3 ইনকাম করছে, এটা বলছে। কিন্তু এই যে এডুকেশনাল সিস্টেম যেটা, সেখানে আমাদের এই বাঁধাগত পড়াশোনাটা সরিয়ে একটু এআই নিয়েও তো পড়ানো যেতে পারে। না, সেটা তো অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে যে 3 থেকে একদম এআই নিয়ে আসতে হবে। অলরেডি ওটা সিবিএসই বোর্ডে চালু হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও চালু হয়ে যাবে। এখন তো ওদের ডবল ইঞ্জিন সরকার, কিন্তু সরকারের ব্যাপারটা কি বলেছে, এটা লিপ সার্ভিস সরকার, এটা বলবে সব কিছু, তুমি ভেতরে দেখো কি হচ্ছে। সিবিএসই বোর্ডেও যেটা হচ্ছে তুমি দেখবে, বলবে যে আচ্ছা ঠিক আছে, এআই কি না, দুটো পিডিএফ ওদের পিপিটি মুখস্থ করতে বলেছে। আর এআইকে বাচ্চাদের দিয়ে এআই দিয়ে অ্যাপ বানাতে বল, এআই দিয়ে একটা কাজ করতে বল, এআই দিয়ে প্রবলেম সলভ করতে বল, ওসব কিছু নয়। এআই দিয়ে দুটো পিডিএফ মুখস্থ করে আবার অঙ্ক, মানে এআইটাও একটা হিস্ট্রি জিওগ্রাফি হয়ে গেছে। একদমই তো তাই। আমি তোমাকে কি বলছি না, এই যে এডুকেশন স্ট্রাকচারটা গোটা ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটাই পুরোটাই তাই, যে পুরোর ব্যাপারটাই হচ্ছে এটা অর্থনীতির সাথে বিযুক্ত একটা। শিক্ষকদের শুনতে খুব গায়ে লাগবে, বাট এটা ভাতা ছাড়া কিছু নয়, কারণ ওরা যে শিক্ষাটা দিচ্ছে সেইটা দিয়ে একটা ছেলে মেয়ে কিচ্ছু করতে পারবে না লাইফে। এবং তাদেরও দোষ দিচ্ছি না, সরকারের পক্ষ থেকে জিনিসটা অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, যাতে স্কুলে মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষাটা দেওয়া হচ্ছে তার এগেনস্টে কিছু করতে পারে। তুমি যদি আমাদের ঠাকুরদা দাদাদের কথা দাও, ধরো আমার ঠাকুরদা খুব বেশি হলে ক্লাস 5 পাস ছিল, কিন্তু অ্যাকাউন্টিং খুব ভালো জানতেন। দাদু একটা প্রাইমারি স্কুলের টিচার, ক্লাস 10 পাস করা, তারা যত ভালো অঙ্ক জানতো, বিজনেস প্রবলেম সলভ করতে পারতো, আমি তো তাদের নিজের চোখে দেখেছি। আজকে এইসব ছেলেগুলো এইসব ডিগ্রি নিয়েও সেসব কিছু করতে পারবে না, কারণ কি তখন ডিগ্রির একটা ভ্যালু ছিল, এডুকেশনটা ঠিকঠাকভাবে করেছে। আর আজকে মানে ওভার দ্য লাস্ট 50-60 ইয়ার্স ইটস এ টোটাল ডিস্ট্রাকশন অফ এনি স্ট্যান্ডার্ড অর এনি লার্নিং। মানে আমার ছেলেকে দেখলাম যে ওর স্কুলের যে প্রজেক্টগুলো এলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা বায়োলজি, সমস্ত কিছুই এআই দিয়ে করে দিল। সেখানে আমি ওকে মা হয়ে বললাম যে মাথা তো খাটালি না তুই, তোর প্রজেক্ট বেরিয়ে গেল। আমাকে উত্তর দিল যে না, ইন ফিউচার তো এআই না না না, দেখবে। এটা ভুল, এটা কিন্তু খুব ভুল, এটা খুব ভুল, এই ব্যাপারটা এটা দারুণ ভুল। কারণ এটা অনেকেই করছে যে পুরো স্কুলের অ্যাসাইনমেন্ট চ্যাট জিপিটি দিয়ে করার চেষ্টা করছে। এখন স্কুলের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে সে যদি আটকে যায়, সে ডেফিনেটলি চ্যাট জিপিটির কাছ থেকে হিন্ট চাইবে যে আমি পারছি না, আমাকে হিন্ট দাও। চ্যাট জিপিটির মধ্যে অ্যাকচুয়ালি একটা টিচিং মোড আছে, খান একাডেমি সমস্ত মেটেরিয়াল ওখানে আছে। তো আমি এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, যারা এই পডকাস্ট শুনছে, জীবন জীবিকা চ্যানেলে আমার ওই একটা দেখবে আছে এআই ইন এডুকেশন বলে, আমি মানে দীর্ঘদিন ভিডিও দিয়ে বাচ্চাদের শিখিয়েছি। অঙ্ক আটকে গেলে কি করতে হবে, তুমি অঙ্কটা বলবে না চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটি করে দাও। অঙ্ক আটকে গেছে, চ্যাট জিপিটিকে বলো যে আমি অঙ্কটা সলভ করতে চাই, আমি কেন করতে পারছি না, তখন চ্যাট জিপিটি ওকে বলবে
আচ্ছা ঠিক আছে, তুমি অঙ্কটা নিয়ে কি বুঝেছো বলো, মানে ইজ বিকামিং মাস্টার মশাই, হিন্ট দেবে ওকে একের পর এক। দেন ইউ গেট ইন টু দ্য ডায়ালগ সো দ্যাট ইউ ডু ইউর ব্রেনস্টর্মিং উইথ দ্য চ্যাট জিপিটি। এবার চ্যাট জিপিটি অঙ্কটা করে দিল, তুমি টুকে দিলে, জিনিসটা কিন্তু সে আগের সিস্টেমে থেকে গেল, যে মাস্টারমশাই অঙ্কটা করে দিয়েছে, তুমি মুখস্থ করে গিয়ে স্কুলে চলে গেলে, তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট হলো না। এখানে সমস্যাটা কি দেখো, স্কুল সিস্টেমটা এমনভাবে হয়ে গেছে নাম্বার ওরিয়েন্টেড। স্কুল সিস্টেমের মেন লক্ষ্য হচ্ছে ব্রেনের ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, নাম্বার ডেভেলপমেন্ট তো নেভার ইট ইজ। সেটা তো হচ্ছে না, সেটা এআইয়ের যুগে হচ্ছে না, কারণ এআই দিয়ে সব করে দিয়ে বরং আরও খারাপ অবস্থায় যাচ্ছে। আর মাস্টারমশাইদের যুগে হতো না, কারণ গিয়ে প্রাইভেট টিউটরের কাছে যেত, প্রাইভেট টিউটরের কাছে গিয়ে প্রাইভেট টিউটর সব করে দিল। তো আমি যে বলবো লোকজনকে না তুমি প্রাইভেট টিউটর ছেড়ে দিয়ে এআই সিস্টেমের কাছে যাও, আমি বলি সেটা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ফলটা আরও বাজে হচ্ছে। কারণ তার মানেটা হচ্ছে এই যে বেসিক্যালি ওরা সব পেয়ে যাচ্ছে, ওটাই দেখাচ্ছে, কিন্তু ওদের নিজেরা কিছু শিখছে না। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডিজাস্টারাস, ভেরি ডেঞ্জারাস। তাহলে এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে এডুকেশন সিস্টেম, এটা তো আগামী 5-6 বছরের মধ্যে পুরোপুরি এআই নির্ভর হয়ে যাবে, বা এই যে ছেলে মেয়েগুলো জেনজি জেনারেশন যারা, তারা এআই নির্ভর হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা নিজেরা প্রস্তুত এই এআই কে গ্রহণ করার জন্য? না, একদমই নয়। দেখো, এটা নিয়ে তো গোটা পৃথিবী জুড়েই চিন্তা চলছে। আমি এই ক্ষেত্রে বলবো যে অনেকে অনেক রকম সমাধান দিচ্ছে। এর মধ্যে টেরেন্টাও বলে এক ভদ্রলোক আছেন। টেরেন্টাও ইজ কনসিডার দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট ম্যাথামেটিশিয়ান অফ আর টাইম। ইন কেস তোমরা কেউ গুগল সার্চ করতে পারো। তো টেরেন্টাওয়ের দেখবে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে চ্যালেঞ্জটা উনারও হচ্ছে। কারণ আগে কি করতেন, আগে উনি ক্লাসে গিয়ে ছেলেদের কিছু ম্যাথ প্রবলেম করতে দিলেন, কেউ পারলো না। এখন সবাই পাচ্ছে, সবাই করে নিয়ে আসছে। আমি তো বুঝতে পারছি না যে কোন ছেলে পাচ্ছে, কোন ছেলে শিখছে, কোন ছেলে শিখছে না, রাইট? তো টেরেন্টটাও বলছেন যে না, এখন মুশকিল হচ্ছে, তুমি ছেলেটা চ্যাট জিপিটিতে করবে, তুমি আটকাতেও তো পারছো না, কি করে, রাইট? তুমি করতে পারছো না। তো উনি একটা ভালো প্রপোজাল দিচ্ছেন, বলছে যে আমাদের না যে এডুকেশন সিস্টেমটা ইটস নট রেডি ফর এআই, বিকজ প্রি এআই যুগে তৈরি হচ্ছে। আমাদের নতুন করে ভাবতে হবে যে কি এডুকেশন মেটেরিয়াল কী হবে যাতে এরা এসে ডেভেলপ করতে পারে। তো এবার তুমি ভাবো, যদি তোমার ছেলে অ্যাসাইনমেন্টটা ম্যাথ করতে না দিয়ে, অ্যাসাইনমেন্ট এরম হলো যে না ঠিক আছে, এই প্রবলেমটা তুমি চ্যাট জিপিটি বা জেমিনি বা ক্লড যাকে খুশি দিয়ে করাও, একটা কঠিন প্রবলেম দিতে হবে। কিন্তু সেখানে একটা চ্যালেঞ্জ এসে যাচ্ছে, মাস্টারমশাইরা পারবে না তো কঠিন প্রবলেম। একটা কঠিন প্রবলেম দিয়ে করানোর পর তুমি ক্রিটিক করো যে ক্লড এটা ঠিকঠাক করতে পেরেছি কিনা, করলে কোথায় ভুল করছে। অর্থাৎ ইউ হ্যাভ টু, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার লক্ষ্য হচ্ছে, এআই হচ্ছে আলাদিনের জিন, তুমি হচ্ছে আলাদিন, তোমাকে ওর মাস্টার হতে হবে। তাহলে মাস্টার হতে গেলে ও কি ভুল করছে তোমাকে বুঝতে হবে, ও পারছে কিনা তোমাকে বুঝতে হবে। দ্যাট ইজ বিকামিং দ্য মেন থিং। তাহলে ওই যে অঙ্কটা করলো, তুমি তাকে ক্রিটিসাইজ করে দেখো যে অঙ্কটা সঠিকভাবে করেছে কিনা, আরও ছোটোভাবে করা যেতে পারে, কারণ হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল ভিউ অন দ্যাট। এটা হচ্ছে টেরেন্টাওয়ের সাজেশন, আমার না, এবং আই হোল হার্টেডলি সাপোর্ট হিম। কারণ কি, আজকে যদি কেউ গুগল মাইক্রোসফটে চাকরি পেতে চায়, যারা ফ্যাং বা পৃথিবীর সবচেয়ে নামি দামি কোম্পানিতে চাকরি করো, সেখানে কিন্তু 100% কোড এআই লিখছে, এবং ওদের ইন্টারভিউ বদলে গেছে। শুধু তাই না, টিসিএস, ইনফোসিস এবং তোমার বর যেখানে কাজ করে পিডাব্লিউসি, সব জায়গাতে এখন ইন্টারভিউ একইভাবে হচ্ছে, যে এআইকে দিয়ে কোড লেখানো হচ্ছে, বলা হচ্ছে এবার তুমি কোডটাকে ইন্টারপ্রেট করতে পারো কিনা, বা এআই কোডে কোথায় কোথায় ভুল আছে, এআই কোডে ভুল করে, কারণ আলটিমেটলি ওটাই তো কাজ। তাহলে ছোটোবেলা থেকে তুমি যখন হিস্ট্রি বা শিখছো, তুমি একটা বলে যাচ্ছে ঠিক আছে তুমি এর আকবরের উপরে এই পার্সপেক্টিভটা লেখো, এআই লিখে দিল, কিন্তু বাচ্চাটাকে দেখতে হবে যে সেটা ভুল লিখেছে না ঠিক লিখেছে। তাহলে কাজটা তার পক্ষে কঠিন, কারণ তাকে রিয়েলি সেটাকে গুলে খেতে হবে টপিকটা, অ্যান্ড ইট বিকাম মাচ মোর ইনভলভিং ফর হিম। ভালো হয়তো লাগতে পারে। অর্থাৎ যে এডুকেশন সিস্টেমটার উপর বেস করে এতদিন চলেছে, দ্যাট ইজ টোটালি ডিফাউন্ড। এবং যারা এডুকেশন সিস্টেমকে বেশি গুরুত্ব দিয়ে বেশি মার্কস পেতে যাবে, ইটস নট গোয়িং টু কাট আউট, মানে সরকারি চাকরি ছাড়া আর কিছু নেই, মানে একমাত্র সরকারি চাকরি কতদিন থাকবে আমার সন্দেহ আছে। কারণ এখন যেভাবে এআই এজেন্ট চলে এসছে আর যেভাবে সরকার ভাতা দিচ্ছে, টাকাটা তো গাছে ফলে না, রাইট? তুমি যদি দেখো সরকারি চাকরি 99% এআই এজেন্ট করে দিতে পারে, যেটা ইউএসএতে অলরেডি ট্রাম্প প্রচুর পুশ করছে, মানে অলরেডি মানে প্রত্যেকটা ফেড ডিপার্টমেন্টে ওরা কর্মী সংকোচনের জন্য চাপ দিয়েছে যে সবচেয়ে বেশি এআই দিয়ে অটোমেট করে, এজেন্টিক এআই দিয়ে অটোমেট করে। ইন্ডিয়াতেও কিন্তু একই কাজ হচ্ছে, কারণ গভর্নমেন্ট যত সরকারি কর্মচারীদের স্যালারি কমিয়ে ভাতা দিতে পারবে, সেই সরকার তত জনপ্রিয়ভাবে জিতবে, এটা আমরা জানি। সরকার জিতছে ভাতার ওপর, নট সরকারি চাকরির ওপর। সরকারি চাকরি পায় 1% লোক, ভাতা পায় 99% লোক। তো তুমি 1%-এর টাকা নিয়ে যত 99%কে দিতে পারবে, সেই সরকার তত বেশি জনপ্রিয় হবে। আর কিছু নেই এই মুহূর্তে গণতন্ত্রে, ভারতীয় গণতন্ত্রে, রাইট? তো এইটা করতে গিয়ে যেটা হচ্ছে যে লোকজনকে তাহলে ওটা বুঝতে হবে যে বেসিক্যালি তাদের প্রাইভেট চাকরি ছাড়া আর কোনো উপায় থাকছে না। আর প্রাইভেট চাকরিতে যেহেতু আধুনিক ইকোনমির সাথে সেটা জড়িত, তার সাথে স্কুলের সিস্টেমের, কলেজের সিস্টেমে আজকে কোনো যোগ নেই, টোটালি ডিট্যাচড। কিন্তু এআই তো বলছে বেকারত্ব বাড়াবে।
তাহলে কোন স্কিলগুলোতে এআই ডেভেলপ করতে পারে? না, এআই বেকারত্ব বাড়াবে না। এআই বেকারত্ব বাড়াবে সেই সব দেশে যেসব দেশ এআইকে প্রপারলি ইউজ করতে পারছে না। আমি তোকে তো আগে বললাম না যে ধরো এআইকে কাজে লাগিয়ে একটা শ্রেণী এখন প্রচুর বড়লোক হয়ে যাচ্ছে, ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে, আর যারা কাজে লাগাতে পারছে না, যাদের ওই ট্রেনিংটা নেই, তারা গরিব হয়ে যাচ্ছে। আর যে ইউএসের কি দুরবস্থা দেখো, যে বেসিক্যালি অধিকাংশ মধ্যবিত্ত গরিব হয়ে যাচ্ছে। ভারতেরও একই দিকে চলছে, মধ্যবিত্ত ক্লাস ভ্যানিশ করতে করতে আস্তে আস্তে চলে যাচ্ছে। অথচ ধরো এদের মধ্যে যারা ঠিকঠাক করে এআইটা শিখতে পারছে, এআই শেখা মানে কি, এআই শিখে ব্যবসা করতে হবে। এআই শেখা মানে তুমি এআইএমএল শেখা, অ্যালগোরিদম শেখা, একটা অ্যাপ বানাতে বলা, ওগুলো কোনো ম্যাটারই করে না। কোশ্চেন হচ্ছে ওই অ্যাপটা বানিয়ে তুমি বিক্রি করতে পারবে না। সো বিক্রি বিক্রি বিক্রি, সেলস সেলস সেলস। এই যারা এআই তৈরি করে সেলস করতে পারছে তারা আজকে বিপুল বড়। আমেরিকাতেও তাই হচ্ছে, ইন্ডিয়াতেও তাই হচ্ছে। আর যারা সেটা পারছে না, মধ্যবিত্ত ক্লাস, চাতকের মতো চেয়ে আছে কেউ ওকে চাকরি দিয়ে উদ্ধার করবে। আগে মানে তুমি যদি বাংলা সাহিত্য তুমি কি পড়ো? হ্যাঁ, মোটামুটি পড়ি। তো তুমি দেখবে বাংলা সাহিত্যে, তুমি শরৎ সাহিত্য যদি পড়তে, তোমার সাহিত্য শাস্ত্র দেখে আমার এটা মানে মনে এলো। হ্যাঁ, তুমি দেখবে ওর মধ্যে না একটা করলে একটা ওভারঅল আসছে যে সেই সময় একটা মেয়ের বয়স যখন ধরো মানে এটা আমি আজ থেকে 100 বছর আগে বলছি, ধরো 12-13 পেরিয়ে গেছে, বাবা মার মধ্যে প্রচণ্ড চিন্তা, মেয়ের মধ্যে প্রচণ্ড চিন্তা, মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, একটা বেশ বয়স হয়ে যাচ্ছে, রাইট? তো ওইটাই আমাদের বর্তমান যুগে ট্রান্সলেট হচ্ছে, ছেলেদের মেয়েদের চাকরি হচ্ছে না, মানে চাকরির মতো একটা পাতকের মতো চেয়ে বসে আছে। সো দিস এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপিরেশন ইজ এন্টায়ারলি রং। মানে বাবা মা যদি ভাবতো যে না আমার ছেলে এসব না, সে তাকে আমি ফ্রিডম দিয়েছি, সে ছোটোবেলা থেকে সেলস মার্কেটিং শিখবে, সে এআই অ্যাপ শিখবে, সে লাইক বিগার অ্যাসপিরেশন, সেই ছেলেটা কিন্তু 20-25 বছরের মধ্যে গোটা তার বাবা মা সারা জীবনে যা সেভিংস করেছে, একটা 2 বছরের মধ্যে এখন একটা যে কেউ কোম্পানি করে কয়েক কোটি টাকা তুলে নিয়ে বেরিয়ে যেতে পারে। তার বাবা মা সারা জীবন যা সঞ্চয় করতে পারেনি, সে 22 বছর 23 বছর বয়সে সেটা করে বেরিয়ে যাচ্ছে। অনেকে হয়েছে ঘটনাগুলো। তো তুমি যখন এরকম একটা ক্লাস পাচ্ছ যে 2-3 বছরের মধ্যে যে সে বাবা মায়ের মানে যত সেভিংস তার অবসর জীবনের থেকে বেশি টাকা করে বেরিয়ে যাচ্ছে, আর একটা ক্লাস হচ্ছে কি, যে সে 30-40 বছর বয়স পর্যন্ত চাতকের মতো চেয়ে আছে একটা চাকরি। এখন কোশ্চেন হচ্ছে যে তুমি কোন দিকে যাবে, বা তোমার ছেলে কোন দিকে যাবে, এটা ডিপেন্ড করছে বা আমার ছেলে মেয়েটাকে কীভাবে গাইড করছে, কীভাবে ইন্সপায়ার করছে, সল অ্যাবাউট দ্যাট। কিন্তু একটা ছেলে বা মেয়ের সামনে যদি 15 লাখ টাকার একটা চাকরি থাকে, কিন্তু সে চাইছে যে আমি একটা স্টার্ট আপ করবো, তো অটোমেটিক্যালি বাবা মা তো তাকে প্রেশার দিচ্ছে না চাকরিটাই করতে হবে, কারণ চাকরির মধ্যে একটা মানে কি বলবো, একটা চাকরিটা সাস্টেনেবল জব আর কি, মানে স্টার্ট আপটা তো এখন সাস্টেনেবল কিন্তু নয়। জব মানে স্টার্ট আপটা না তো না, তাও নয়। এখন তুমি দেখো, ওকে, সো লেট মি গিভ ইউ এ লজিক্যাল ভিশন অফ দ্যাট। সরকারি চাকরি ইজ আউট। তোমার তর্ক হচ্ছে এখন যে বেসরকারি চাকরিতে 15 লাখ 20 লাখ কেউ পাচ্ছে ভার্সেস কেউ স্টার্ট আপ করবে, রাইট? ইটস এ ফেয়ার কম্পিটিশন যে 15-20 লাখ না করে সে কেন স্টার্ট আপে যাবে, হোয়াই বার্ন ইজ হ্যাঁ। কিন্তু যে 15, ধরো আমি অনেকগুলো ছেলেকে জানি যারা অ্যাকচুয়ালি ওই 15-20 লাখের চাকরি করে আবার 1-2 বছর বাদে বেরিয়ে এসে স্টার্ট আপে ঢুকেছে, বিকজ দে আর নট হ্যাপি দ্যাট দে আর লার্নিং এনিথিং। কারণ জীবনের ওই প্রথম বয়সটা হচ্ছে শেখার, কিন্তু স্টার্ট আপে যে পরিমাণ শেখে ওই স্কিলটা তো একটা বড় কোম্পানির দিকে পায় না, তাকে একটা কর্নার ডেস্কে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এখানে দু টাইপের ছেলে পেলেই পাবে, যারা অ্যাকচুয়ালি রিস্ক টেকার, রিস্ক নিয়েছে, আর একটা হচ্ছে যে যারা ধরো কর্পোরেট ল্যাডারে 15-20 লাখের জবে গিয়ে কর্পোরেট ল্যাডারে উঠেছে। এবার কর্পোরেট ল্যাডারে ওই 15-20 লাখে ওঠার ব্যাপারটা কিন্তু এখন আর নেই, কারণ এআইয়ের জন্য ফ্রেশার্সদের জব আর হচ্ছে না। তো এটা এখন কোনো ডিবেটের জায়গাতেই থাকছে না, বিকজ ফ্রেশার্সদের নিতেই তো পাচ্ছে না। ফ্রেশার্সদের তো কোনো বড় কোম্পানি নিতেই পারছে না, কারণ ফ্রেশার্সরা যা কাজ করছে তার থেকে এআই অনেক বেটার কাজ করছে। সো ওই ডিবেটটা যে আগে ছিল যে এই দিকে জব ভার্সেস স্টার্ট আপ, দ্যাটস নট গোইং টু হ্যাপেন। মানে এখন তাকে প্রথম থেকে নিয়ে স্টার্ট আপ ছাড়া বোধহয় মানে বরং এটা হতে পারে, যেটা অনেক ক্ষেত্রে হচ্ছেও, যে ছেলেটা যদি নিজে স্টার্ট আপ করে 1-2 বছর বাদে নিজেদের স্কিল এনহ্যান্স করে একটা ম্যাচুরিটির জায়গায় যায়, সে বরং 2 বছর বাদে একটা চাকরি পেতে পারে, রাদার দ্যান যে ছেলেটা 2 বছর ধরে শুধু অ্যাপ্লিকেশন দিয়ে যাচ্ছে আমি চাকরি করবো কিন্তু কিছু পাচ্ছে না। আমার কাছে তো যারা আসছে আমি তাদেরকে তাই বুঝি যে ভাই তোরা নিজে স্টার্ট আপ করে নিজেদের স্কিল কর, না কোনো স্টার্ট আপে জয়েন কর, বসে থাকিস না। কিন্তু এই স্টার্ট আপের ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের পশ্চিমবঙ্গে আছে? সবাই তো বেরিয়ে যাচ্ছে। না, পশ্চিমবঙ্গে নেই, ব্যাঙ্গালোরে আছে, ডেফিনেটলি পুনেতে আছে, কিন্তু সেটাই অ্যাকচুয়ালি মেঘদূতের সাথে আমি কাজ করছি আমাদের অটল ইনোভেশন যোজনাতে। ফার্স্ট টাইম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল আমরা 500টা স্টার্ট আপের জন্য নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ী টাকা দিচ্ছেন। এটাতে একটা পিপিপি, পাবলিক প্রাইভেট ভেঞ্চার নিয়ে মেঘদূত আর মানে ওই টেকনো ইন্ডিয়া গ্রুপ আর নীতি আয়োগ মিলে এটা করছে, এবং সেখানে এম হচ্ছে 500টা স্টার্ট আপের জন্য অ্যাটলিস্ট ইনফ্রাস্ট্রাকচার গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তৈরি করা, ইকোসিস্টেম তৈরি করা, যাতে কেউ স্টার্ট আপ তৈরি করলে মেন্টার পায়, ফান্ডিং পায়, মার্কেটিং সেলসটা ইজিলি করতে পারে, প্রোডাক্টটা তৈরি করতে পারে, তার কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা হচ্ছে।
সো ফান্ডিং ইজ অলরেডি গ্রান্টেড। 28 তারিখে অশোক লাহিড়ী, আর 28 জুলাই এটা ইনগুরেট করবে। অলরেডি অ্যাপ্লিকেশন আজ থেকে ওপেন করা হয়ে গেছে। আমি বোধহয় লিঙ্কটা দিয়েছি আমার সাইটে, আমি তোমাকেও পাঠিয়ে দেবো। সো এভরিবডি ইজ ওয়েলকাম। সো ইয়েস, ওয়েস্ট বেঙ্গলে গত 50 বছরে যা পাপ হয়েছে সেগুলো ধুয়ে মুছে সাফ করে এখন কিছুটা অন্তত এগোনোর চেষ্টা হচ্ছে। কিন্তু এই স্টার্ট আপে কোন কোন দিকটা, মানে কোন কোন স্কিলগুলো ডেভেলপ করলে পারে যে আমাদের ভ্যালুয়েবল হবে বেশি? একটা তো স্কিল দরকার। ডেফিনেটলি এটা খুব ভালো জিনিস বলেছো। দেখো, আস্তে আস্তে আমাদের কিন্তু এআই বা সফট, মানে একদম সফট সাইবার, যেটা দেখো, লেট মি স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। পৃথিবীতে যত পড়াশোনা বা স্কিল যাই বলো না কেন, এটাকে না আমরা যদি হোলিস্টিকভাবে ভাবি, তার দুটো ভাগ আছে। একটা ভাগকে বলে সাইবার স্পেস, একটা ভাগকে বলে ফিজিক্যাল স্পেস। সো লেট মি এক্সপ্লেন। যে জিনিস, যে ডেটা সম্পূর্ণ কম্পিউটার ক্লাউড দিয়ে করা যায়, সেটাকে বলবো আমি সাইবার স্পেসের কাজ। মানে ধরো আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যা করে দেখবে ওয়ার্ক ফ্রম হোম করছে, কেন করতে পারছে? কারণ ওরা পুরো সাইবার স্পেসে আছে হচ্ছে। কিন্তু যে কাজটা বা যে স্টার্ট আপটা তোমার ফিজিক্যাল স্পেসে গিয়েও করতে হবে, এই গুড এক্সাম্পল যে তুমি যদি তোমার এই পডকাস্টটাকে তুমি যদি এটাকে স্টার্ট আপ হিসেবে দেখো, এটা কিন্তু আমাদের এই পডকাস্টটা একটা ফিজিক্যাল স্পেসে করতে হচ্ছে। বা কেউ যদি একটা এফএমসিজি তেল বাচার একটা স্টার্ট আপ করে, গুড় বেচার একটা স্টার্ট আপ করে, তাই কিন্তু তেলটা গুড়টা তৈরি করতে হচ্ছে, সাইকেল একটা তৈরি করতে হচ্ছে, তার একটা ফিজিক্যাল স্পেস আছে, রাইট? সো দের ইজ ফিজিক্যাল স্পেস অ্যান্ড দের ইজ এ সাইবার স্পেস। সাইবার স্পেসের স্কিলগুলোর একটা স্কিল দরকার আছে, যে সাইবার স্পেসটাকে তুমি কিভাবে ইউজ করবে ফর ফিজিক্যাল স্পেস। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আগে কি ছিল, সাইবার স্পেসেরও স্কিল প্রচুর ভ্যালুয়েবল ছিল এআই আসার আগে, কারণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের স্কিলটা মরলে সাইবার স্পেসের স্কিল, সেটা এখন কি হয়ে যাচ্ছে, আর দরকার নেই, অলমোস্ট জিরোর দিকে যাচ্ছে। তারপরেও কিছু কিছু আছে যেগুলো হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, মানুষকে চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজিক চিন্তা করতে হবে, সিনিয়র লেভেল কাজটা সাইবার স্পেসে থাকে, কিন্তু ম্যাক্সিমাম কাজ থাকছে হচ্ছে কিন্তু ফিজিক্যাল স্পেসে। অর্থাৎ ধরো তোমাকে একটা মেকানিক্যাল ওয়ার্কশপে গিয়ে কিছু বানাতে হবে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে গিয়ে কিছু বানাতে হবে, কারণ একটা প্রোডাক্ট যখন তুমি বানাও তার মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স আছে, তার ডিজাইন আছে, শো অ্যান্ড ফেস আছে, দ্যাটস ফিজিক্যাল স্পেস। ওটা কিন্তু এআই নিতে পারবে না। রোবট আসতেও এখনও 20 বছর আগে কিছু হবে না, বিকজ রোবটিক ইজ অ্যানাদার সিটি হোল স্পেস আর কি। তো এই হাতে নাতে প্রোডাক্ট তৈরি করার স্কিলটা, প্রোডাক্ট ডিজাইন, তার সাথে পিসিবি ডিজাইন, তার সাথে তোমার মেকানিক্যাল ধরো অটোক্যাড বা সলিড ওয়ার্ক শিখে, মানে মেকানিক্যাল ডিজাইনটাকে শেখা, সেটাকে ওয়ার্কশপে নিয়ে গিয়ে বিভিন্নভাবে ফ্যাব্রিকেট করা, যেটা খুব ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জিনিস, ট্র্যাডিশনাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জিনিস, ট্র্যাডিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিস, এই ডিমান্ডগুলো কিন্তু থাকবে। এটা আমি বলছি না, এটা ইলন মাস্ক এবং জেনসন হুয়াংয়ের কথাই আমি রিপিট করছি অ্যাকচুয়ালি, বিকজ আই আন্ডারস্ট্যান্ড অলসো পার্টিকুলার। কারণ এইগুলো যারা জানবে তারাই কিন্তু প্রোডাক্টটাকে তৈরি করতে পারবে। আজকে আমেরিকাতেও কিন্তু এবং চায়নাতেও কিন্তু স্কুল থেকে ক্লাস 7-8 থেকে ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে ওই জিনিসগুলো শেখানো হচ্ছে, যেটা একসময় কলেজে শেখানো বলছেন না। এখন একদম সবাই যদি স্টার্ট আপ করতে চায়, প্রোডাক্ট বানাতে চায়, তাদেরকে কিন্তু এই জিনিসটাকে একদম প্রথম থেকে আমরা শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? যারা যেসব দেশগুলো এগোতে চায় তারা অলরেডি করছে। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল পড়ে বেকার তৈরি করার কারখানা তৈরি করলে তো কিছু হবে না। তো আশা করছি, ধরো এখন মুশকিল হচ্ছে কি, মন্ত্রীরারও কাজও তো আমি জানি না তারা মন্ত্রীরা কতটা এডুকেটেড ইভেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ রিকোয়ার্ড। দিস ইজ অ্যানাদার প্রবলেম, মানে গণতন্ত্রে আর কি। চায়নার একটা সুবিধা আছে, জানো তো, চায়নার ইউএসের সুবিধা হচ্ছে যে পলিটিক্সটা করে একজন, তাদের এত বুঝতে হয় না। তাদের কাজ হচ্ছে মানুষের প্রত্যাশা সামলানো। আর ইমপ্লিমেন্টেশনের কাজটা হচ্ছে চায়নায় করে সিনহা ইউনিভার্সিটির টপ স্টুডেন্টরা, তারা অ্যাকচুয়ালি জানে যে মানুষের এগিয়ে থাকা কী চাই। ইউএসেরও সিস্টেম কিছুটা তাই, মানে অ্যাকচুয়ালি এক্সপার্টরা হচ্ছে তোমার দেখে যে কী করতে হবে পলিসি, আর অন্য দিকটা আমাদের এখানে পলিসি তাও আইএস ডিপেন্ডেন্ট। আইএসরা তো সর্বঘটের কাঠালি করা, তারা আজকে এডুকেশন ডিপার্টমেন্টে থাকবে, কালকে অন্য একটা ডিপার্টমেন্টে যাবে, তো হাউ দ্যাট ক্যান হ্যাপেন? লোকে বিজেপি ভার্সেস কংগ্রেস ভার্সেস এইসব করে বিকজ তাদেরকে সেইভাবে মিডিয়াগুলো খাওয়ায়। কিন্তু যদি তারা এডুকেটেড হতো প্রপারলি, বুঝতে পারতো যে ইন্ডিয়ার কনস্টিটিউশনাল প্রবলেম আছে। একটা ব্রিটিশ সিস্টেমকে হঠাৎ করে বললো যে ব্রিটিশের রাজ কাটা, মানে ব্রিটিশ রাজ কাটা, সেখানে কংগ্রেসকে বসিয়ে দেওয়া হলো, এবার কংগ্রেস বসে বিজেপি আসছে। সো কংগ্রেস বিকাম দ্য নেক্সট ব্রিটিশ অ্যান্ড নাও বিজেপি বিকাম দ্য নেক্সট ব্রিটিশ। দিস ইজ হাউ দ্য সিস্টেম ইজ ওয়ার্কিং। কিন্তু কারো মাথায় এটা নেই যে বেসিক্যালি আমাদের মানে পলিটিক্যাল রিফর্মগুলো দরকার, কনস্টিটিউশনাল রিফর্মগুলো দরকার। না হলে লোকে যতই এক্সপেকটেশন থাকুক, যে লোকে বলে তৃণমূল বাজে, আমি বলবো না সিস্টেম বাজে। লোকে বলে বিজেপি বাজে, আমি বলবো না সিস্টেম বাজে। বাট পিপল আর নট থিঙ্কিং ইন সিস্টেম টার্মস। এটার কারণেও কিন্তু ল্যাক অফ এডুকেশন, যে তাদের যে পরিমাণ হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করলে বুঝতে পারতো যে ওয়ার দ্য থিংস হ্যাভ গান রং, সেটাও কিন্তু লোকে ভাবতে পারছে না। তাদের হচ্ছে এ বাজে, ও বাজে, এই হচ্ছে ব্যাপার। আর তারপর কি হবে, প্রথমে বললো আচ্ছা সিপিএম বাজে, তারপর তৃণমূল বাজে, এখন বলবে বিজেপি বাজে, তারপর কিছুই হচ্ছে না। লাইফ পুরো সিস্টেমটাই বাজে। সিস্টেমটার মধ্যে যে ভূত আছে, সিস্টেমটাকে যে চেঞ্জ করা দরকার, না হলে এই দিস মানে কি বলবো, দিস সাইকেল অফ পেরিল উইল কন্টিনিউ। সেই ব্যাপারটা মাথার মধ্যে আসছে না। এগেন দ্যাট ইজ অ্যানাদার এডুকেশনাল ফেলিয়ার।
তো তোমার মতে কি মনে হয় যে আগামী 4-5 বছরে কোন স্টার্টআপ গুলো বেশি করে সাকসেসফুল সেগুলো হবে? অফকোর্স ম্যানুফ্যাকচারিং। তোমার ব্যাপারটা ভেবে দেখো, স্টার্ট আপ বলে ভাবলে হবে না, তোমাকে ভাবতে হবে হোয়াট ইজ দ্য ক্রাইসিস। এনি স্টার্ট আপ, এনি প্রোডাক্ট ইজ এ সলিউশন টু এ প্রবলেম। তাহলে তুমি ইন্ডিয়ার প্রবলেমগুলো দেখো। একটা প্রবলেম হচ্ছে সাস্টেনেবিলিটি। আজকে আমাদের পুকুর নদী ফদি শেষ হয়ে যাচ্ছে প্লাস্টিক পলিউশনের জন্য। সো দ্যাট গট টু বি লট অফ সাস্টেনেবল সলিউশন। এই যে ধরো তুমি এই প্লাস্টিক বোতলটা, দিস ক্রিয়েটিং হিউজ অ্যামাউন্ট অফ পলিউশন। তুমি যদি ক্যারিবিয়ানে যাও, নোবডি লাইকস ইট। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি বায়োপ্লাস্টিকের সলিউশন খুঁজতে, কিন্তু বায়োপ্লাস্টিকের থেকে 10 গুণ বেশি। Huge opportunity in sustainable solution of all kind. Doesn't use plastic on this, right? Problem, you have a solution. Second হচ্ছে ওয়াটার। ওয়াটার ইজ গোয়িং টু বি অ্যানাদার বিগ ক্রাইসিস এভরিওয়্যার। না তুমি চাষের জলের জন্য ওয়াটার পাবে, না তুমি এর জন্য পাবে। এগ্রিকালচার ইজ গোয়িং টু বি ডিজাস্টার। তোমার কোনো আইডিয়া নেই মানে যে তুমি যে খাবারটা খাও, সেই খাবারের পেছনে সরকারের প্রায় 90% সাবসিডিজ আছে সারের। জলও প্রচুর সাবসিডাইজ। মানে কোনো রকমের প্যাচ আপ করে ভারতের সিস্টেমটা চলছে। তো এগ্রিকালচারে হিউজ অ্যামাউন্ট অফ স্টার্ট আপ দরকার। কারণ না হলে মানে তুমি যদি দেখো যেভাবে চাল থেকে শুরু করে বেসিক খাবার দাবারের কস্ট, মানে অ্যাকচুয়াল কৃষকদের কস্ট বেড়ে গেছে, আনথিঙ্কেবল। কিন্তু তবু তোমরা ফিল করছো না, কারণ সরকার পড়ে যাওয়ার ভয়ে সাবসিডিজ দিয়ে বাঁচিয়ে রেখেছে। এভাবে তো চলবে না, এটা তো জোড়াতাপ্পি সিস্টেম চলছে না। এগ্রিকালচার সেক্টরে বিশাল স্কোপ আছে, ফুড সেক্টরে বিশাল স্কোপ আছে। এবং সেটাই অ্যাকচুয়ালি অশোক লাহিড়ী বলছেন যে বেসিক্যালি নীতি আয়োগের থেকে যে না স্টার্ট আপ করে প্রবলেমগুলো সলভ করে, গভর্নমেন্ট পারবেন এটা করতে, রাইট? সাথে ইউনিভার্সিটিগুলোর সাথে কারেক্টলি লিঙ্কেজ করতে হবে। হিউজ অ্যামাউন্ট অফ পলিসি দ্যাট ইজ রিকোয়ার্ড, যেখানে ইউনিভার্সিটির সাথে এগুলো দরকার। তো এগ্রিকালচার, সাস্টেনেবিলিটি, ওয়াটার, এনভায়রনমেন্ট, এগুলো ইন্ডিয়াতে মেজর ক্রাইসিস। আইটি এআই যা হওয়ার হয়ে গেছে, আইটিআই সব জায়গায় লাগবে। তুমি যদি একটা কোনো স্টার্ট আপ করতে যাও, তুমি এআই কাজে লাগিয়ে ইউ ক্যান অলওয়েজ ডু বেটার। ইট ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড টুল। কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে এই জায়গাটায় যে এই মুহূর্তে ইন্ডিয়াতে এগ্রিকালচার, ফুড, সাস্টেনেবিলিটি এইগুলোর এতটাই প্রবলেম, ইট অট টু কাম, দের ইজ নো আদার ওয়ে, বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো অট টু কাম। কিন্তু এই হায়ার সেকেন্ডারি ধরো যারা পাশ করলো, তাদের একটা সময় ছিল না যে বিটেক করতে হবে বা এমটেক করতে হবে বা এমবিএ করতে হবে। তুমি নিজেই কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলে যে এমবিএ করে কোনো চাকরি হবে সেটা না। তো ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টাই বলছেন। আমি বলছি যে আমি তো 3 বছর আগে বলেছি। আজকে উপদেষ্টার এখন সম্বিত ফিরেছে, সে 3 বছর বাদে বলছে কথা। আমি কিন্তু 3 বছর আগেই বলেছি, লোকজন গালাগাল দিয়েছে, আজকে সবাই বলছে। তাহলে তাদের কি করা উচিত? মানে হাই সেকেন্ডারি পাশ করার পর কোন দিকটা ধরে এগোনো উচিত? আমি আরেকটু এটাকে তোমার কথা থেকে ডিফাইন করি। হায়ার সেকেন্ডারি আগে থেকেই তাদের প্রিপারেশন। তো হায়ার সেকেন্ডারি মানে অলরেডি তুমি বোধহয় মানে প্র্যাকটিক্যালি দেখো, আমি এই যে অর্গানাইজেশনটা তৈরি করি, আমি দেখেছিলাম বাই দ্যাট টাইম দে আর রিচিং 18 না, বা আমার এত প্রাইভেট টিউশনি, তারপর নিটের জন্য, তারপর এই করে ম্যাক্সিমাম ছেলেপেলে ফেলিওর হয়ে দে আর ডান। বাই দ্যাট টাইম দে আর রিচিং দ্য এজ অফ 20, ওদের কিছু বাকি থাকছে না, দে আর ফুললি এক্সস্টেড। একটা 20 বছর সুকান্ত বলছেন যে তার মধ্যে যে প্রাণ শক্তি থাকবে, একটা যে তারুণ্যের প্রাণ শক্তি থাকবে, সেসব মানে মাস্টারমশাই টিউশনি নিট যেই করে তুমি পুরো শেষ করে দিচ্ছ। এইভাবে হবে না। যার জন্য আমি স্কুল লেভেল থেকে রিফর্মটা কথা বলছি, তাকে হায়ার সেকেন্ডারি পর ভেবে কিছু হবে না। আই ওয়ান্ট টু বি ভেরি ওপেন অ্যাবাউট ইট। যারা শুরু করতে চায় ক্লাস 7-8 থেকে কোনো বিজনেসের সাথে জড়িয়ে মার্কেটিং, সেলস করুক, কিছু তৈরি করার চেষ্টা করুক, লেট দেম এনজয় দ্য লাইফ। সোজা কথা, মার্কেটিং সেলসটা খেলার চলে করুক, সেলসটা খেলার চলে করুক। পড়াশোনা ওই বইয়ের জিনিস, তুমি যে বইগুলো এখানে দেখাচ্ছ, আমার এরা চলো যে এই বই এই সাজেশন এই জিনিস, তুমি একটা যে কোনো বইকে চ্যাটজিপিটির মধ্যে ঢুকিয়ে দাও, চ্যাটজিপিটি 10 মিনিটে বইটা পড়ে তার উত্তর সব দিয়ে দেবে। তো বই মুখস্থ করে তোমার লাভটা কি, তুমি বলো? কিছু লাভ নেই, রাইট? দ্যাট ডেজ আর গন। সুতরাং আর ইভেন নিটে তুমি যদি দাও, বা আইটিজেইতে যদি তুমি চ্যাটজিপিটি বা ক্লড বা জেমিনি তুমি যাকে দাও না কেন, তারা একদম এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 করে দিচ্ছে। একদম ইন্ডিয়ার সবচেয়ে টাফেস্ট এক্সাম, আইএস পরীক্ষাতেও অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 করবে। ইউ ক্যানট বিট দেম, রাইট? তোমাকে কি করতে হবে, ক্লাস 7-8 থেকে যেগুলো প্র্যাকটিক্যাল এআই করবে না, অর্থাৎ মানুষের সাথে মানুষের ইন্টারাকশন, যেটা সেলসে লাগে, ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি কোম্পানি তৈরি করতে লাগে, স্ট্র্যাটেজির জন্য হিস্ট্রি পড়তে। অথচ আমাদের হিস্ট্রিটা এমনভাবে পড়ানো হয় মানুষকে মূর্খ করার জন্য। হিস্ট্রি ইজ দ্য সাবজেক্ট দ্যাট মেক্স পিপুল ইন্টেলিজেন্ট। অল্টারনেটিভলি আমাদের হিস্ট্রি এমনভাবে লোকজনকে পড়ানো হয়েছে যাতে কি তারা বাঙালি ন্যাশনালিজমে বিশ্বাস করে, তারা ইন্ডিয়ান ন্যাশনালিজমে বিশ্বাস করে, তারা এতে বিশ্বাস করে, বামপন্থী হলে বামপন্থী বিশ্বাস করে, সেইভাবেই বইগুলো লিখেছে। সো ইট মেড দেম স্টুপিড। একটা জিনিস খেয়াল রাখবে, একটা হিস্ট্রি হচ্ছে তোমার ডবল এজেড সোর্স। যদি হিস্ট্রিটাকে ঠিকভাবে লেখা হয়, তাহলে হোয়াট উইল হ্যাপেন, পিপুল বিকাম ইন্টেলিজেন্ট। আর যদি উল্টো দিকে করো, পুরো নেট এফেক্ট হবে। তাতে শুধু ভক্ত, ডিফাইন কাইন্ড অফ ভক্ত, বামপন্থী ভক্ত, দক্ষিণপন্থী ভক্ত, এইসব তৈরি হবে। অ্যান্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ইন আওয়ার এডুকেশন সিস্টেম। ইটস ভেরি ডেঞ্জারাস ট্রেন্ড। তারা যে স্ট্র্যাটেজিস্ট হবে, স্ট্র্যাটেজিস্ট হতে গেলে ইতিহাস পড়তে হয়।
আকবর ওয়াজ এ গ্রেট স্ট্র্যাটেজি। সেটা না করে যদি আকবর সেকুলার ভার্সেস একজন মুসলমানপন্থী ছিল, ওইভাবে করলে তুমি আকবরের কিছু খুঁজে পাবে না। কারণ আলটিমেটলি হোয়াট ইজ স্ট্র্যাটেজি? তুমি যখন একটা কোম্পানি চালাবে, ইটস অল অ্যাবাউট পাওয়ার। হাউ টু মেনটেন দ্য পাওয়ার ওভার ইউর এমপ্লয়িজ। তুমি কী করে তুমি তোমার যে কাস্টমার তাদেরকে এম্পায়ার করতে পারো সাইকোলজিক্যালি। কারণ একটা যখনই কেউ এম্পায়ার হয় সাকসেসফুল না, he has to win the psychological game, he has to win the battle at all fronts, psychological battle, physical battle. লোকে শুধু ফিজিক্যাল ব্যাটল সেনাবাহিনীটা পড়ে, সেটাও ঠিকঠাকভাবে পড়ে না তার সমাজ, রাইট? কিন্তু সাইকোলজিক্যাল ব্যাটলের দিকটা থাকে না। তো সেইভাবে যদি ইতিহাসটা পড়ানো হয়, যারা সাকসেসফুল সম্রাট ছিলেন তারা কীভাবে তাদের ইন্টালেক্ট দিয়ে তারা জিনিসটাকে ম্যানেজ করতেন, একটু করে ভেরি ডিপ ইন্টু দ্যাট। ওই জন্য আমার ইতিহাস ভালো লাগে। তবে না তুমি একটা স্ট্র্যাটেজিস্টটা বুঝতে পারবে, বিকজ দেন ইউ লাভ স্ট্র্যাটেজি। তুমি বুঝতে পারবে যে পাওয়ার গেমে আই ওয়ান্ট টু বি দেয়ার, লাভ পাওয়ার দেন। অ্যান্ড হিউম্যান বিং হ্যাজ অ্যান ইনহেরেন্ট এক্সাম্পল অফ লাভিং পাওয়ার। ধরো যে মেয়েটা বাড়িতে দেখবে গালাগাল খায়, ইয়ে খায়, বিয়ের পরই সে স্বামীর ওপর হম্বিতম্বি করছে, বিকজ শি গট পাওয়ার। পিপল লাভ পাওয়ার বাই ডিফল্ট। তো এটাই ব্যাপার। এখানে ঘটনাটা হচ্ছে যে এবার ইতিহাসে তুমি পড়লে, যখন ইতিহাস পড়ে যখন তোমার মনে হবে আচ্ছা তাহলে এইভাবে ক্ষমতা দখল করা যায়, এইভাবে ক্ষমতা পাওয়া যায়, এইভাবে হয়, দ্যাটস কল স্ট্র্যাটেজি। তো সেইভাবে কেউ পড়ছে না, তার বদলে সে একটা কেউ বামপন্থী ভক্ত নয় দক্ষিণপন্থী ভক্ত, এইভাবে ইতিহাস বইটাকে লেখা হচ্ছে। দ্যাটস এ ডিজাস্টার টোটাল। কিন্তু আমাদের তো অনেক বাবা মায়েরাই চাই যে ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে। এখন সেই ব্যাপারটাই তো অনেকটা অসুবিধাও চলে এসেছে। এখন তো বিদেশে কেউ ওয়েলকাম করছে না, কি করবে? ওরাও তো এর জন্য, আমেরিকাও তো এর জন্য চাকরি পাচ্ছেন। প্রবলেম, আমি তো বলছি বিশাল প্রবলেম। কারণ এখন তো ফরেন স্টুডেন্ট ইনটেক এবার তো প্রায় আমাদের ইউনিভার্সিটিতে 80% ডাউন। চাইনা ইন্ডিয়া থেকে আর কেউ পড়তেই আসছে না, আমার ইউনিভার্সিটিতেই আসছে না, সব এক জায়গায় একই অবস্থা বিদেশি ইউনিভার্সিটিগুলো। কিন্তু আমরা যদি আমাদের ছেলে মেয়েকে প্রস্তুত করতে চাই যে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে পড়ানোর জন্য, তাহলে কোন সময় থেকে শুরু করা উচিত, কিভাবে শুরু না, করা উচিত? বেস্ট হচ্ছে দেখো কিছু কিছু জিনিস আছে যেখানে অবভিয়াসলি বিদেশি ইউনিভার্সিটিগুলো স্টিল উইল টেক পিপুল মোস্টলি ইন দ্য রিসার্চ। সেটা অবভিয়াসলি লাইফ সায়েন্স, এগুলো যেমন ধরো তুমি যদি কেউ যদি জিজ্ঞাসা করে আমেরিকায় যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি, ইটস এ লাইফ সায়েন্স অ্যান্ড রিসার্চ ইন লাইফ সায়েন্স, যেটা অনেকেই জানে না। আইটি ফাইটি পড়ে যাওয়া এখন খুব মুশকিল। আগে তো H1B-তে যেত, গিয়ে তো এখন কেলেঙ্কারি অবস্থা, H1B সবাই চলে আসছে। কিন্তু উল্টো দিকে যদি কেউ লাইফ সায়েন্স রিসার্চে যেতে চায়, মেডিকেল রিসার্চে যেতে চায়, দোজ আর দ্য বেটার গ্রিনার প্যাস্চার টু বি ইন ইউএস। কেউ যদি এখন বলে যে আমি MBA করতে যাবো, হ্যাঁ এখানে মারোয়ারি ছেলেরা MBA করতে যায়, কিন্তু তাদের পকেটে টাকা আছে, সে এভরিবডি নোজ দ্যাট দে উইল কাম ব্যাক অ্যান্ড টেক ওভার দ্য বিজনেস, রাইট? সেটা অন্য জিনিস। এখন বাঙালি পকেটে তো টাকা নেই, তাদেরকে গিয়ে ওখানে চাকরি করতে হবে, তো সেখানে তো চাকরি কোথাও পাবে না। বেস্ট হচ্ছে রিসার্চ লাইনগুলো, লাইফ সায়েন্স, বায়োলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো হচ্ছে বেটার লাইন ফর গোয়িং টু ইউএস নাও। তাহলে আমার শুরু করাটা কি হায়ার সেকেন্ডারির পর থেকেই উচিত, না মাধ্যমিক, না গ্র্যাজুয়েশনের পর থেকে? আমি আবার বলছি, টু ডু এনিথিং হায়ার সেকেন্ডারি ইজ টু লেট। অ্যাকচুয়ালি মানুষের বাচ্চাদের ফর্মেটিভ ইয়ারটা হচ্ছে বিটুইন 12 অ্যান্ড 16। ওই ক্লাস মানে একটা এজ অফ বিটুইন 9 to 10 যারা পিক আপ করতে পারে না, ধরো লার্নিং ডিফিকাল্টি তো আজকে প্রত্যেকের আমি দেখতে পাচ্ছি। কারণ এরা লার্নিং কিভাবে বেটার হবে সেটা না করে বাকি সব কিছু করছে, ঠিক আছে? তো ফলে সব জায়গায় ঠুকুর খাচ্ছে আর কি। মানে যে আমি লার্নিং ডিফিকাল্টিটা কী করে বুঝতে পারি না, এদের বলে CBSE-তে, এই IC-তে প্রচণ্ড চাপ, CBSE-তে এইটুকু করে, বেঙ্গল বোর্ডে করে এত চাপ, নাকি একটা বাচ্চা ক্লাস 7-8-এ পড়ছে, সে 2-3 ঘন্টা সময় বার করতে পারে না। এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে আমি সব চারিদিকে শুনি, বাট দ্যাট এসেনশিয়ালি টেলিং মি দ্যাট দিস গাইজ আর বিকামিং স্টুপিড, দিস বয়েজ আর বিকামিং স্টুপিড। কারুর যদি CBSE বোর্ড, IC বোর্ড, বেঙ্গল বোর্ডে ক্লাস 7-8-এ পড়াশোনা করতে 2 ঘন্টার বেশি সময় লাগে, ইনভ্যারিবলি অ্যান্ড ম্যাথামেটিক্যালি অ্যান্ড অ্যাসিওরডলি দ্যাট টেলিং মি যে তাদের বাচ্চাদের লার্নিং ডিফিকাল্টি আছে। কারণ 1-2 ঘন্টা বেশি লাগাই উচিত না, যেটুকু সিলেবাস, যে সহজ সিলেবাসে তারা পড়াশোনা করছে। মানে এরা তো যেইটাইতে কিছু করতেই পারবে না ভবিষ্যতে। কিন্তু কোনো বাবা মা সেই নিয়ে অ্যালার্ট নেই, তাদের ধারণা আছে ছেলের সামনে বই নিয়ে এইভাবে করছে মানে ঠিক আছে, এবং ফার্স্ট হচ্ছে, আর 99%-এর ওপরে নাম্বার পাচ্ছে, পারলে 100% নাম্বার নিয়ে আসে। আমি তো বললাম পরে তারপর যে হবে বেকার বসে থাকবে, ওই অঙ্কুর এক্সাম্পলটা হবে, ওই দিদির মতো হবে, যে বেসিক্যালি সেটা করে কষ্ট করে হয়তো ডাক্তার হলো, তারপর দেখছি যে এসি মিস্ত্রি অনেক বেটার টাকা রোজগার করছে, দিয়ে ফার্স্টেশনে ভুগছে। এত তো চাকরি পেয়েছে, তো পরে চাকরিও পাবে না। স্কুলগুলোই মনে হয় না যে এরকম মানে মেন্টালিটিটা বাবা মার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কারণ তাদের এই রেজাল্ট সিস্টেম। দেখো স্কুলগুলো তো একটা ব্যবসা, ব্যবসায়ীরা তো ব্যবসার কাজ করবে, ব্যবসার কাজ তো ঠকানো, তোমাকে তো ঠকাবেই। তো তুমি যদি এখন মুরগি মানে চিকেন একটা বাড়ি দাও, তো দোষ তো তোমার। একদমই তাই। তোমাকে স্মার্ট হতে তোকে মানা করেনি, তোমার সামনে তো 10টা স্কুলের চয়েস আছে। আমি তো ওই জন্য বলি যে তুমি সরকারি স্কুলে পড়াও, কারণ সরকারি স্কুলে পড়াশোনা হয় না, দ্যাটস এ ব্লেসিং। পড়াশোনা না হওয়াটা ব্লেসিং, কারণ বেসিক্যালি তাকে ওই ভুলভাল জিনিস পড়তে হচ্ছে না, সে নিজের মতো যেগুলো পড়লে লাইফে উন্নতি করতে পারবে সেখানে ফোকাস করতে পারছে। আর আমি তো বলি না, আমরা তো সরকারি স্কুলে পড়েছি, তো ব্লেসিং, কোনো পড়াশোনা হতো না, গিয়ে খেলাধুলা করতাম, ভেরি গুড।
পড়তে হতো না, খুব ভালো জিনিস। কারণ কি, তাহলে আমার হাতে সময় থাকছে যে আমি নিজের পড়াশোনাগুলো করতে পারছি। দ্যাটস হাউ উই গ্রুম। আজকে যে কটা ছেলে দেখবে, তুমি যদি দেখো আমেরিকায় যে কটা বাঙালি উঠেছে, তো আমাদের সময় সবই তো সরকারি স্কুল ছিল, সবই সরকারি স্কুল, বেঙ্গলি মিডিয়ামের প্রোডাক্ট, এত তো কিছু হাইফাই স্কুল ছিল না। তো দেখবে সবারই একটা জিনিস, আমি যেগুলো আমার পডকাস্টে আছে আর কি, যে তারা হাতে প্রচুর সময় ছিল বাড়িতে। তারা ওই সময়টায় যে মানে একটা ছেলে ভালো ভার্সেস লাইফে খারাপ করে, তার একটা বড় জিনিস হচ্ছে তার হাতে যে সময়টা আছে না, এই সময়টা কীভাবে স্কুল টাইমে ইউটিলাইজ করছে। সেই ওই সময়টা সে কঠিন অঙ্ক করছে, চ্যালেঞ্জিং প্রবলেম করছে, ডিবেটে যোগ দিচ্ছে, ডুইং ভেরি, বা তোমার ক্রিয়েটিভ লিটারেচারে যোগ দিচ্ছে, ক্রিয়েটিভ ড্রামা করছে। মানে দে ইউজ দ্য টাইম টু ডু সামথিং মাচ বেটার দ্যান হোয়াট স্কুল হ্যাজ বিন টিচিং। তো এই ব্যাপারটা তো এখন নেই। আজকে তো সবকটা দেখছি যে 8-9টা টিউশন এই করে পুরো প্যাকড আপ সিস্টেম হয়ে গেছে। অ্যান্ড ছেলেদের সময় নেই নাটক শেখার, ছেলেদের সময় নেই কবিতা আবৃত্তি করার, ছেলেদের সময় নেই সাহিত্য পড়ার। কেউ যদি সাহিত্য না পড়ে সে লিখবে কী করে, তুমি আমায় বলো? ওই যে কটা যেটুকু ইংলিশ পড়ানো হচ্ছে, যেটুকু বাংলা পড়ানো হচ্ছে, কেউ লিখতে পারবে? কিছু লিখতে পারবে না। সব চ্যাট জিপিটিকে দিয়ে থার্ড ক্লাস লেখাবে, আর কিছু করতে পারবে না। হ্যাঁ, তো যে সাহিত্য পড়ার সময় পাচ্ছে না, সে তো জীবনে কমিউনিকেশনটাই শিখতে পারবে না। ক্রিয়েটিভিটিটাই হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ক্রিয়েটিভিটি করতে গেলে তো তোমাকে একটা সাহিত্য পড়ার সময় করতে হবে। ধরো তুমি শরৎ সাহিত্য সঙ্গে আমার বাড়িতেও আছে। তো ধরো কী হয়, আমাদের এই মাধ্যমিকে যখন পরে ছুটি হতো, একটা সামারে আমার মনে আছে আমি শরৎচন্দ্রের হয়তো 4-5টা উপন্যাস পড়ে ফেললাম, বঙ্কিমচন্দ্রের 2-3টে উপন্যাস পড়ে ফেললাম। তারপরে ঠিক আছে, আমি হয়তো বিকাম মোর ফ্যান অফ রাশিয়ান লিটারেচার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সাহিত্যের প্রতি ভালোবাসা না জন্মালে তো তুমি বাক্যগুলোর প্রতি ভালোবাসা জন্মাবে না, শব্দগুলোর প্রতি ভালোবাসা জন্মাবে না। সেটা যদি না হয়, তুমি এফেক্টিভ কমিউনিকেশন করতে পারবে। এখন তো ছেলেমেয়েরা সামার ভ্যাকেশনে বাড়িতে বসে প্রজেক্ট করছে, 12 পাতা 13 পাতা প্রজেক্ট দিয়ে দিচ্ছে স্কুল, সেগুলো করছে, কিন্তু আলটিমেট ওগুলো নিয়ে কি হবে জানা নেই। হবে না, ব্যাপারটা এটাই হচ্ছে সমস্যা। যারা তোমার ধরো আজকে ইভেন ইন্ডিয়ান ইকোসিস্টেমও যারা স্টার্ট আপে সাকসেসফুল হয়েছে, দেখবে সে নিখিল কামাত হোক আর যেই হোক না কেন, ম্যাক্সিমাম হচ্ছে ড্রপ আউট, স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট। তার একটা কারণ আছে, কারণ স্কুল বা কলেজ তাদের ক্রিয়েটিভিটিটাকে ডিস্ট্রয় করে দেয়নি। দে কুড অ্যাকচুয়ালি গ্রুম দেমসেলফ ভেরি ওয়েল। নিখিল কামাত বেদের আমি পড়ছিলাম, ওকে হয়তো বাবা হচ্ছে না, ঠিক আছে স্কুল ড্রপ করেছে, বাট হি হিমসেলফ ওয়াজ স্টাডিং অন হিজ ওন সাইড। তাই নিজেরা কিন্তু নিজেদের মতো করে প্রচুর গ্রুম করেছে, পড়াশোনা করেছে, মানে ওই ব্যাপারটা করেছে। তো যারা ধরো স্কুল প্রজেক্ট করছে খুব ভালো করে, আমি আবার বলছি স্কুলে 100 পেতে চাইছে, কোশ্চেন হচ্ছে এসব করে কে দেখবে আর কে পাত্তা দেবে? এক্স্যাক্টলি তাই। না, আমরা বাঙালি বাবা মায়েরা বোধহয় এই জিনিসটাকে নিয়ে ভীষণ মাথা ব্যথা করে ফেলছি। মানে মারবাড়ি, তুমি বলছিলে মারবাড়িদের কথা, ওদের ছোটবেলা থেকেই ব্যবসার বুদ্ধিটা শেখানো হয়, সেটা বোধহয় আমরা ভাবতেই পারছি না। না, এটা না ভাবতে পারলে বাঙালি তো ধ্বংস হয়ে যাবে। কারণ কেউ যদি সেলস মার্কেটিংয়ে পিছিয়ে পড়ে, সে কেরিয়ারে পিছিয়ে পড়বে। আজকে তো, আগের দিনে কি ছিল, যে যদি রেজাল্ট ভালো না করে সে পিছিয়ে পড়বে। আজকের দিনে দ্যাট ইজ চেঞ্জ। তুমি যদি ক্লাস 6-7 থেকে যদি সেলস মার্কেটিং না শেখো না, তুমি পিছিয়ে পড়বে, আমি বলে দিচ্ছি। ধরো আমি বলছি, আমার তো কাজ হচ্ছে কি প্রফেসরদের পেছনে লেগে থাকা, যাতে তারা স্টার্ট আপ করে। তো ম্যাক্সিমাম প্রফেসরই হচ্ছে ধরো আমাদের তো ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তারা ওই অ্যাকাডেমিক্সের বাইরে কিছু বোঝে না। মানে হিউজ ট্রাবল আমার তাদেরকে বোঝাতে, যে স্যার এটা করতে হবে, ওটা করতে হবে, নাহলে। আর এখন কি হচ্ছে, মানে গভর্নমেন্টও টাকা দেবে না যদি প্রফেসররা রিসার্চ না করে স্টার্ট আপ না করে। এবার তা বলছে ঠিক আছে বিপ্লব হেল্প করে, আমি হেল্প করবো, কেউ যদি বোঝাতে যাই বলে এইসব ব্যবসা ট্যাবসা আমি বুঝি না, আমি রিসার্চ করছি, ভালো আছে। মানে স্যার হবে না, ওই জন্য তো আপনাকে তো ফান্ড দেবে না, আপনি যতক্ষণ না রিসার্চটা প্রোডাক্ট না করছেন, ঠিক আছে? এটা টিপিক্যাল বাঙালি মানসিকতা। তুমি মানে ইন্ডিয়ান মানসিকতা, মধ্যবিত্ত মানসিকতা, যে না ছোটোবেলা থেকে। আর এইসব প্রফেসর যারা হয়েছে তারা সবাই অল অ্যালং মানে টপ অফ দ্য বিলিয়ন স্টুডেন্ট, আইআইটি সব পাস আউট, মানে লাইফে আর কিছু করেনি, শুধু পড়াশোনায় করে গেছে সারা জীবন। প্রফেসরিতে ঢুকেও পড়াশোনা করেছে, রিসার্চও করেছে, মানে ব্যবসা কী জিনিস কোনো আইডিয়াই নেই। অথচ এই প্রফেসরদের মধ্যে যারা ব্যবসাটা বোঝে আর কি, মানে করছে, তাদের দে বিকাম হিউজলি সাকসেসফুল। তোমার একটুখানি গোড়া থেকে শুরু করি। তুমি নরেন্দ্রপুর পাস আউট, আইআইটি খড়গপুর পাস আউট। তা তোমার এই যে শিক্ষা জীবনের জার্নিটা, এটা থেকে তোমার কি মনে হয়েছে? মানে ওই সময়ের সাথে এই সময়ের ডিফারেন্সটা কি মনে হয়েছে? তোমাদের সময়তেও ছিল যে ফার্স্ট হতেই হবে, নইলে তুমি আইআইটি তে চান্স না, পাবে না? আইআইটির জন্য তো আলাদা এন্ট্রান্স ছিল না। দেখো, খুব যে ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে তা না। আমাদের সময় স্কুলের শিক্ষার সাথে আইআইটি শিক্ষাটা পুরো আলাদা ছিল। তোমাকে আইআইটির জন্য সেই সেপারেট প্রিপারেশন ছোটোবেলা থেকে নিতে হতো। দ্যাট রিমেন সেম, আজকের দিনেও তাই আছে। মানে স্কুলে তোমার 20 কিলো কম্পিটিশন, আর আইআইটিটা হচ্ছে 200 কিলোর কম্পিটিশন। তো তুমি 200 কিলোর ওয়েট লিফটিংয়ে গেলে তোমাকে সেইভাবে প্র্যাকটিস করতে হবে। দ্যাট ওয়াজ দেয়ার অলসো, দ্যাটস নট এ ডিফারেন্ট। যেটা হয়েছে সেটা হচ্ছে, ধরো আমাদের সময় কোটা ফোটা ছিল না, ফলে আমাদের সময় যেইতে যে ছেলে মেয়েগুলো আসতো, পেতো সবাই জেনুইনলি ভেরি গুড। আমার বন্ধুদের বলছি জেনুইন, যার জন্য দেখবে যে সুন্দর পিচে আমাদের 1 বছরের সিনিয়র ব্যাচ, বা আমাদের ব্যাচেরও প্রচুর ছেলে মেয়ে প্রচুর ভালো করেছে। কিন্তু তুমি যদি আইআইটির স্পেকট্রামটা দেখো না, ওভার দ্য টাইম কিন্তু আইআইটির কোয়ালিটিও বেশ কিছুটা ডেটোরিয়েট করেছে, এক্সেপ্ট ফর দ্য ফিউ টপ।
তাদের কিন্তু আর অতটা সাইন, মানে আমাদের সময় ছেলেগুলো যতটা সাইন করতো আইটি থেকে বেরিয়ে, এখন কিন্তু সেটা করতে পারছে না, কারণ তারাও সেই কোটা সিস্টেম অনেকটা সেই স্পুন ফিডিং সিস্টেমের মধ্যে দিয়ে এসছে। এবং এটা নিয়েও দেখবে যে অনেকগুলো ব্লগ অলরেডি তৈরি হয়েছে যে কী হচ্ছে, হ্যাঁ। এবং আইটি মাস্টারমশাইরাও সেটা নোটিশ করছেন যে আগে যতগুলো ছেলেগুলো একটি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হতে পারতো, এখন আর হচ্ছে না ব্যাপারটা। তো সিস্টেমটা একটা জিনিসই বলবো যে আমাদের সময় যে সরকারি স্কুলের যে প্রাধান্যটা ছিল, মানে তুমি যে স্কুল লেভেলে আসো, এখন সবাই তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং মানে প্রাইভেট ইংলিশ স্কুলে যাচ্ছে, একটু মধ্যবিত্ত সে ড্রাইভারের ছেলেও প্রাইভেট স্কুলে যাচ্ছে, হচ্ছে সবাই প্রাইভেট স্কুলে যাচ্ছে। এইটার একটা ডিজাস্টার যেটা হয়ে গেছে, এটা পুরো স্ক্যাম সিস্টেম। কী হচ্ছে ধরো, বিশেষ করে যেগুলো মানে কম পয়সার ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে টিচারদের মাইনে দিতে পারে না, তারা টিচারদের টিউশনি করে তুলতে পারে, সেই সব টিচাররা ভুলভাল অ্যাসাইনমেন্ট দিয়ে ভর্তি করে দিচ্ছে যে না আমার কাছে গিয়ে পড়াশোনা করে। আর একটা যে ড্রাইভারের ছেলে সে কি বুঝবে পড়াশোনা, সে বেসিক্যালি গিয়ে ওই 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 সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, কি আলটিমেটলি কী করবে সে করে সেই বাবার ড্রাইভারিতে ফিরে আসবে। বাই দ্য ওয়ে, দ্য লং টার্ম দ্যাট উইল হ্যাপেন অ্যান্ড উইল হ্যাভ উইথ এ লট অফ ফ্রাস্ট্রেশন। তার বাবা হয়তো খুব আনন্দ করে ড্রাইভারিটা করতো যে না তার কিছু করার নেই বলে, ভাববে যে না বাবা আমি এত কিছু পড়াশোনা করে আমার সেই বাবার ড্রাইভারিটাই করতে হচ্ছে। সো দে উইল বি, অ্যান্ড আই হ্যাভ সিন দোজ কাইন্ড অফ পিপল, সো লট অফ ফ্রাস্ট্রেশন। তো ঘটনাটা কি হচ্ছে, এটা পুরো স্ক্যামে পরিণত হয়ে গেছে। সরকারি স্কুলে একটা ছিল যে অন্তত স্ক্যাম নয়, তুমি যাচ্ছ পড়াশোনা হচ্ছে না সব ঠিক আছে, তুমি নিজের মতো করে পড়ছো, পড়াশোনা না হওয়া ইজ বেটার দ্যান এই ভুলভাল লোককে প্রজেক্ট চাপিয়ে এই করে ছেলেগুলোকে মেরে দেওয়া। এই জেনারেশন মানে জেনজি জেনারেশনের যুগে দাঁড়িয়ে কেরিয়ারের সব থেকে বড় মিথ বলে তোমার কোনটা মনে হয়? এইটাই হচ্ছে সবার আগে প্রশ্নটা করতে পারতে, বিকজ আলটিমেটলি তুমি নন্দিনী কে আর আমি বিপ্লব পাল কে, ইটস অল ডিফাইন্ড বাই দ্য মিথ দ্যাট উই বিলিভ ইন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস তুমি বলে, কারণ আলটিমেটলি কিন্তু আমরা সঠিক বেঠিক বলে কিছু হয় না, আমরা কতগুলো মিথে বিশ্বাস করি, তার উপর ভিত্তি করে আমরা আমাদের কেরিয়ার তৈরি করি, আমাদের বাঁচার চেষ্টা করি, পুরোটাই মিথ, ঠিক ভুল নেই। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিকজ একটা স্টুডেন্ট তার গার্জেন যাই করছে বেসড অন সাম মিথ। প্রথম মিথটা হচ্ছে এই, অনেকগুলো মিথ আছে এডুকেশনে। ফার্স্ট মিথ হচ্ছে এই যে পড়াশোনা করো, পড়াশোনা করে যদি রেজাল্ট ভালো করো, 100-এ 100 পাও, তাহলে ক্যারিয়ার ভালো হবে, হিললে হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট মিথ অ্যান্ড দ্যাট ডাজ নট এক্সিস্ট এনিমোর। কিন্তু আগের প্রজন্মের লোকজনকে যেহেতু দেখেছে বাবা মারা, বর্তমানটাকে তারা দেখছে না, এই মিথটা যে অলরেডি বাস্টেড এক্সিস্ট করে না সেটা নেই। এটা কিন্তু আজকে তুমি বলছো না যে বা আমার এই বিহেভিয়ারটা কেন কেন ছেলেকে জোর করে বসিয়ে বলছে 100 পর পড়াশোনা করে, কারণ বিকজ দে আর ব্লাইন্ড ফোল্ডেড বাই দ্যাট মিথ, তার ব্লাইন্ড ফোল্ডেড বাই দ্যাট। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ, এটা হচ্ছে বাবা মাদের এই মিথটা সবচেয়ে বেশি আর কি। বাচ্চাদের মিথটা একটু অন্য জায়গায় চলে আসছে, আমি যেটা অবজার্ভ করছি, বাচ্চাদের মিথটার জন্য অ্যাকচুয়ালি দোষ বাবা মাদেরই বেশি। তারা ইনভেরিয়েবলি বুঝতে পারছে না, তারা ভাবছে যে লাইফটা খুব ভালো, এই জন্য লাইফটা খুব ভালো কারণ তাদের জীবনে যে দুঃখ কষ্ট বাবা মা ফিল করতে দিচ্ছে না। ইটস অ্যানাদার ডেঞ্জারাস থিং। বাবা মা ভীষণ প্রোটেক্টিভ, ছেলে এইটা কষ্ট হবে ওই কষ্ট হবে স্ট্রাগল করতে হবে, করতে দিচ্ছে না। সো অ্যাকচুয়ালি রিয়ালিটিতে কিন্তু ওয়ার্ল্ড ইজ ভেরি স্ট্রাগলিং। মানে আজকে থেকে তুমি হিস্টোরিক্যালি লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল। তুমি নিজে জানো, তুমি এই বয়সে সেটা বোঝো, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, দ্যাটস এ রিয়ালিটি। বাচ্চাগুলো দেখো ভাবে যে লাইফ ইজ ফুল অফ ফান। ঘটনা এটা আমার ছেলেকে তো সত্যি, তোমার ছেলে মেয়ে করতে করতে, কারণ কি আমরা বাবা মারা সেইভাবে তাদেরকে প্রোটেক্ট করছি। ওদের অত ব্যাপার নেই, বলছে ঠিক আছে বাবা মা কেন 100 করতে হবে না, বাবা মা অসন্তুষ্ট হবে, বাবা মা অসন্তুষ্ট হলে কী হবে না, বাবা মা মারধর করবে জড়কর করবে, অ্যাভয়েড করার জন্য করছে, নিজের ভেতর থেকে তো করছে না। কিছু ছেলে স্মার্ট, তার ডিফারেন্ট। তো ওই ব্যাপারটা যে লাইফ হ্যাজ এ স্ট্রাগল, দ্যাট ইজ রিয়েলিটি। আর মিথটা হচ্ছে না লাইফ ইজ এ ফান, আমি এখানে পিৎজা খাবো, এই পারবো, ঘোরাবো, এই করছে। দিস ইজ অ্যাকচুয়ালি কিলিং মেনি পিপল। কারণ তারা যখন রিয়েলিটিতে বেরিয়ে আসছে, চাকরি পাচ্ছে না, বাবা মা নেই, দে ক্যানট হ্যান্ডেল, মেনি অফ দেম আর গেটিং ইনটু সুইসাইড। এবং না ছেলেগুলো বড় হচ্ছে না মেয়েগুলো বড় হচ্ছে, তাদেরকে আবার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা 6 মাসের বিয়েটা টিকছে না। দেয়ার বেবিজ, দে স্টিল নট হ্যাভ গ্রোন আপ ইনটু অ্যাডাল্টহুড, আমি বলতে পারি। কারণ সবাই ওই প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে বড় হয়ে, দের ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য রিয়ালিটি অ্যান্ড মানে অ্যাকচুয়াল লাইফ স্ট্রাগলিং। আর অ্যাকচুয়ালি ওরা ভাবছে যে লাইফ এরকম হবে, কারণ বা আমার তো ওইভাবেই বড় করেছে, প্রোটেক্টিভ দিয়ে আছে, রাইট? তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে ফ্যামিলিতে সবচেয়ে বেশি এফেক্ট করছে। কারণ তোমারও বন্ধু বান্ধব আছে, আমি পেরি শিওর তোমার বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর ডিভোর্সি আছে। তো তুমি একটা নোটিস করে দেখবে যে দ্য থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড রং ইজ দ্যাট দ্য এক্সপেকটেশন মিসম্যাচ ইজ হিউজ। যে বাড়িতে মেয়েদের ক্ষেত্রেও বলো ছেলেদের ক্ষেত্রে হলো, বাড়িতে ছেলেটাও ভাবছে বউটাও ভাবছে যে বাবা মা যেভাবে প্রোটেক্টিভ রিয়ালিটি দিয়ে আমাকে আনন্দে রেখেছে, আমার বউ বা বরটাও সেভাবে রাখবে। ইটস নট গোইং টু হ্যাপেন। বোথ অফ দেম হ্যাভ টু ফেস দ্য স্ট্রাগল টুগেদার। সেটা দেখবে অধিকাংশ সময় করার মতো কার ক্ষমতা নেই, স্ট্রাগলটা বোঝার ক্ষমতা এটাই, যে এটা স্ট্রাগল, এটাকে দুজনকে ফেস করতে হবে না।
আগেই পুরো ব্যাপারটা তার থেকে মানে পাচ্ছে না জিনিসটাকে হ্যান্ডেল করতে। এটাও কিন্তু একটা এডুকেশনের একটা বিশাল পিটফল হয়ে যাচ্ছে। তুমি এই মিথের প্রশ্ন বললে বড়দের মিথটা তো এটা, ছোটদের মিথটা হচ্ছে দে আর নট ফেসিং দ্য রিয়ালিটি। আজকে চাকরি বাজারে হার্ডশিপ আসবে, এইতে হার্ডশিপ আসবে, বা আমার কোনো কিছুই ফিল করতে দিচ্ছে না, ভাবছি যতদিন পারা যায় বেঁচে আছি প্রোটেক্টিভলি ওয়ার্ক করতে। এটাতে যেটা হচ্ছে যে একটা শুধুমাত্র ছেলে মেয়েগুলোর ক্ষতি নয়, মানে পুরো লাইফটাই তাদের ধুষিয়ে দিচ্ছে। কোনো জায়গাতেই হারটাকে মেনে নিতে পারছে না। না হার বলে নয়, মানে তুমি দেখো মানে কি স্টুপিডিটি বলবে। ব্যাঙ্গালোরে তুমি জানো আমি কতগুলো ডিভোর্স দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানে তোমার কেরিয়ার, দুজনের মধ্যে কম্পিটিশন, মানে বিয়ের পরও কম্পিটিশন। এ ভাবছে এর ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে, ভাবছে এর ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে, মানে দিস ইজ আলটিমেট লেভেল অফ স্টুপিডিটি দ্যাট দে হ্যাভ নো আইডিয়া লাইক হোয়াই দে গট ম্যারিড ইন ফার্স্ট প্লেস অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। তুমি তো ডিভোর্সের কথা বললে, তারা বড় হয়ে গেছে। আমার ছেলে ক্লাস 6, তারই একটি বন্ধুর মা, তার মেয়ে ফার্স্ট হয়ে আসে, 2-3 বার ফার্স্ট হয়েছে, এবং সেখানে তাকে এইবার 5 to 6-এ উঠতে গিয়ে সে কোনো প্রাইজ পায়নি। সেখান থেকে আমি শুনতে পারলাম তার মাকে কাউন্সেলিং করাতে হয়েছে, কারণ তার মা এতটাই মানে কি বলবো মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে যে আমার মেয়ে কেন প্রাইজটা পেলো না। সেখান থেকে গিয়ে মাকে মানে তার থেরাপি করাতে হচ্ছে। মানে তাহলে এদের মেয়েদের কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো, ছেলে মেয়েগুলো। বাচ্চাগুলোকে কিরকম প্রেসার দিয়ে না শুধু তাই নয়, এটা দেখো তার মানে তাদের এই বাচ্চা মেয়েগুলো, এই ছেলে মেয়েগুলো যখন ভবিষ্যতে বড় হবে, আন্ডারস্ট্যান্ড দ্য ডেঞ্জার দে উইল ফেস ইনটু দ্যাট। তারা তো কারণ আজকে এই যে আইআইটিতে আমাকে বারবার করে বলে যে আইআইটি খড়গপুরে এক সপ্তাহে 2টো সুইসাইড করলো। আমি তো প্রচুর আইআইটিতে সুইসাইড নিজেও দেখেছি যখন ছিলাম, এখনো দেখছি। কারণ তো বাবা মা এগুলো বললে রেগে যাবে ব্যাপারটা। কারণটা হচ্ছে যে তাদের মধ্যে একটা ভুলভাল এক্সপেকটেশন সেট আপ করে দিয়েছে। আরে লাইফ ইজ সাচ এ বিগার দ্যান ইউর এডুকেশন, লাইফ ইজ বিগার দ্যান ইউর জব। জীবনে কত কিছু করার আছে, কত কিছু এক্সপিরিয়েন্স করা আছে, সেগুলোর দিকে কোনো ইয়ে নেই না আমাকে কেরিয়ার এই দিকে ছুটতে হবে। কী পাবে তুমি যদি ব্যাঙ্গালোরে যাও কোনো পার্টিতে, বিকজ আমি জানি ব্যাঙ্গালোরের লোকরা এটা শুনলে পছন্দ করবে না, কোনো এন্ড গেম নেই, আরও টাকা আরও টাকা আরও টাকা। ঠিক আছে, তো ঠিক আছে, অনেকে যারা সেটেলড হয়ে গেছে দে আন্ডারস্ট্যান্ড যে আরও টাকার দরকার নেই, বাট মোস্ট অফ দ্য টিম হচ্ছে সব টাকার পেছনে ছুটছে। নাথিং রং, ইটস গুড, ক্যাপিটালিজম ইজ ডিজাইন দ্যাট ওয়ে। কিন্তু তার থেকে বিগার কিছু লাইফে কিছু করার কোনো ইচ্ছা আছে কিনা বা করা আছে কিনা কারোর মধ্যে কিছু প্ল্যান নেই। ছেলে মেয়ে মানুষ হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে। সো বেসিক্যালি মানে ইফ ইউ আস্ক দেম দ্য মোস্ট হার্ডার কোশ্চেন অফ লাইফ, যে ভাই তুই জন্মেছিস কেন, টাকাগুলো নিয়ে কী করবি, লাইফে কী করতে চাস, হ্যাঁ ঠিক আছে বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হচ্ছে, মানুষ হচ্ছে, এই তো ব্যাস আর হয়ে গেল। কিন্তু তোমার কি মনে হয় ইন্ডিয়ায় যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ইউএসএ তে যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, কাদের লাইফটা ইজি বেশি? দেখো এখানে দুটো আছে এখন। ইউএসএতে ইন্ডিয়ান কিড আর ইউএস কিডের মধ্যেও পার্থক্য আছে। কারণ ইন্ডিয়ান কিডও আমার বউ হচ্ছে সে এখানকার মানে ভারতীয় মায়েদের মধ্যে প্রোটেক্টিভ, অ্যান্ড দ্যাটস এ প্রবলেম, আই কুড নট চেঞ্জ। আর তারাও সেই ছেলে মেয়েগুলোকে মানে ভারতীয় মায়েরা ভীষণ প্রোটেকশন দেয় আর কি, উইচ অ্যাট দ্য এন্ড ইজ এ প্রবলেম। তবুও ইউএসএতে কী হয়, যেহেতু পারিপার্শ্বিকটা ওরকম নয় যে তাকে অন্তত জানে তা যে নিজেটা স্ট্রাগল করে একটা করতে হবে। যেমন ধরো আমাদের ছেলে মেয়েদের সবাইকে অ্যাটলিস্ট রান্না করা শিখতে হয়, অনেক ইন্ডিপেন্ডেন্স শিখতে হয়, সেটুকু বেসিক জিনিসপত্র ঘরের কাজ শিখতে হয়, যেটা এখানকার ছেলে মেয়েগুলো সেটুকু করে না, দ্য প্রবলেম। তো সেই ইন্ডিপেন্ডেন্সটা পাচ্ছে, কিন্তু আমি মনে করি যে ভারতের ছেলেদের মধ্যে মানসিক চাপটা অনেক বেশি। মানে পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে, যেটা একটা বড় কারণ আমি মনে করি যে এই ভারতীয় ছেলেগুলোর প্রতি, ভারতীয় স্টুডেন্টের প্রতি কিন্তু মানে মেন্টাল প্রেশারটা এবং টর্চারটা অনেক বেশি। আমাদের ওখানে অন্তত পড়াশোনায় বাজে হলে কেউ পড়াশোনায় বাজে হয়েছে বলবে না, হ্যাঁ, বা ওই 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 স্ক্যারিটা নেই, এই নেই, ঠিক আছে এই বাজে হচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছিস না, ওই করছিস না। তাছাড়া ওখানে ইউনিভার্সিটি ধরো তোমার অ্যাডমিশন সিস্টেমটা অনেকটা হোলিস্টিক। তুমি ভালো ইউনিভার্সিটিতে পেতে গেলে শুধু একটা পরীক্ষায় র্যাঙ্কের ওপর বেস করে হয় না। একটা ছেলেকে কোম্পানি খুলতে, এখন যেটা হয়ে গেছে এমআইটি স্ট্যানফোর্ডে পেতে গেলে তাকে পেটেন্ট নিতে হবে, তাকে কোম্পানি খুলতে হবে, তাকে পাবলিকেশন করতে হবে, জাস্ট টু শো লাইক দিস অলরাউন্ড ক্যাপেবিলিটি। আর একটা গল্প আর কি। তো সেখানে কিন্তু একটা ভালো যে বাচ্চাগুলো কিন্তু মানে একদম ছোটোবেলা থেকে একটু ইউনিভার্সিটি রিসার্চ, একটু স্টার্ট আপ, একটু এই করে সব কিছু একটা মানে ওভারঅল এক্সপোজার পাচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে সিস্টেমটা তো হোলিস্টিক নয়, তাকে সেই যেই জন্য তাকে নিটের জন্য করতে হবে। তো ওই একটা জায়গায় আমি বলবো ইউএসের ছেলেমেয়ের একটা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, যেহেতু ছোটোবেলা থেকে টপ ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন সিস্টেমটাই ওই এন্টারপ্রেনার কে হতে পারে ভবিষ্যতে দেখে বেছে বেছে নিচ্ছে, ভার্সেস এখানে শুধুমাত্র যেই ভালো ভালো রেজাল্টের উপর বেস করে হচ্ছে। তো বেসলি সেখানে ইউএসের ছেলেদের একটা ছোট্ট অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে যে ছোটোবেলা থেকে ওদের এইরকম একটা ভুলভাল কম্পিটিশন ইজ গুড, কম্পিটিশন ওখানেও আছে, কিন্তু ওখানে কম্পিটিশন হচ্ছে লাইক হাউ কুড ইউ শো ইউর এন্টারপ্রেনার স্কিল, ভার্সেস এখানে হচ্ছে হাউ কুড ইউ শো ইউর এক্সাম স্কিল, মানে তোমার টাইম স্কিল। অ্যান্ড অবভিয়াসলি দুটোর মধ্যে তো পার্থক্য থাকবেই না, তো সেই জায়গাটা একটা বড় কথা।
এই সময়ে দাঁড়িয়ে এই জেনারেশনের ছেলে মেয়েদের সব থেকে বড় ভুল তোমার কি বলে মনে হয়? ওটাই যে বিশ্বাস করা যে পড়াশোনা করলে ভালো করে করলে চাকরি পাবে, এটা তো বিগ মিথ। তুমি একই কিন্তু দিস দ্য বিগ থিং, যে পড়াশোনা ভালো করে করলে চাকরি পাবে, পড়াশোনা ভালো না হবে না। তোমাকে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, তোমাকে মার্কেটিং স্কিল বাড়াতে হবে, তোমাকে নেটওয়ার্কিং স্কিল বাড়াতে হবে, তোমাকে হান্টিং স্কিল বাড়াতে হবে, তোমাকে সফট স্কিল বাড়াতে হবে। দোজ হ্যাভ মাচ মোর ভ্যালু দ্যান ইউর ডিগ্রি। আর জেনজি জেনারেশনের জন্য তুমি কি বলবে এক লাইনে? না, তারা লেট দেম কাম আউট অফ দ্যাট কুকুন অফ দেয়ার কমফোর্ট, কুকুন অফ কমফোর্ট, বিকজ তাদের বাবা মা যে কমফোর্টটা দিয়েছে তাদের প্রথমেই বুঝতে হবে দ্যাট ইজ আনরিয়াল ওয়ার্ল্ড। রিয়াল ওয়ার্ল্ড ইজ ফুল অফ স্ট্রাগল। আজকে জেনজিদের কেউ এমপ্লয়ি হিসেবে পছন্দ করে না, অ্যান্ড আই থিঙ্ক দ্যার আর রিজন। মানে এটা আমি বলছি না যে জেনজি ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে ইজ নো মোর এক্সেপশন, আমি ছেলেকে নিয়ে একই ভুগি। দে হ্যাভ নো সেন্স অফ রেসপন্সিবিলিটি। কারণটা কি, তাদের ধারণা যে লাইফ ওরকম ফান, একটু কষ্ট হলে আর করবে না, একটু কষ্ট দিতে যাও করতে পারবে না, বিকজ দে ডোন্ট বিলিভ দ্যাট লাইফ হ্যাজ টু হ্যাভ দ্য স্ট্রাগল। এটা তো একটা সাংঘাতিক মিথের মধ্যে ফেলে দিয়েছো, ওই জন্য আমি বললাম যে মিথের কোশ্চেনটা সাংঘাতিক করেছো। পিপল আর নট রিয়েলাইজিং হাউ ব্যাড দ্যাট ইজ। তুমি যদি ব্যবসা চালাতে যাও না, এখানে জেনজি কতগুলো ছেলে মেয়েকে হায়ার করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে কি হয়েছে। তারা স্ট্রাগল করতে পারে না, স্ট্রাগল করতেই পারবে না, কারণ ওইভাবে শেখানো হয়নি। বাবা মা বলেনি যে লাইফ উইল বি ফুল অফ স্ট্রাগল। বাবা মা বলছে না না কষ্ট করতে হবে না। মানে এমন অবস্থা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের, চাকরি শুধু চায় না, চাকরিটা তাদের ছাদের উপর দিতে হবে। ছাদের উপর যদি একটা অফিস করে চাকরি দিতে পারে তবে তার ছেলে চাকরি করতে পারে, সেটাও খাইয়ে দিতে হবে, সেটাও খাইয়ে দিতে হবে। তো এইভাবে কি হয় নাকি? তা ডিগ্রি না স্কিল, কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি স্কিল। ডিগ্রি হ্যাজ নো ভ্যালু ফর লং টাইম। এটা আগামী 5-6 বছরের জন্য একদম এই স্কিলটা অলরেডি তুমি যদি ইভেন লাস্ট 10 বছরও দেখো, নো ভ্যালু। কেউ ডিগ্রি জিজ্ঞাসা করে না, একমাত্র তোমার মানে সরকারি চাকরি ছাড়া ডিগ্রির কোনো ভ্যালু নেই। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা, নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আর এইটা বুঝলাম, মানে আমার দর্শক বন্ধুদের জন্যও বলবো, নিজের স্ট্রেংথটাকে বোঝা উচিত, কনফিডেন্স, স্ট্রেংথ এবং স্কিলকে গুরুত্ব দেওয়া উচিত, যাতে ফিউচারটা খুব ইজি হয়। আর একটা জিনিস যেটা, ওই যে তুমি মিথের কথাটা বললে না, যে স্ট্রাগল, এবার কেন আমি তোমাকে বলছি ওটা ডেঞ্জারাস, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। ওই স্ট্রাগলটা থেকে বাঁচতে আমাদের প্রতিদিন নিজেদেরকে ইন্সপায়ার করতে হয়। ইউ নিড এ লট অফ সেলফ ড্রাইভিং ফোর্স। জেনজিদের মধ্যে কিন্তু সেলফ ড্রাইভিং ফোর্সটা আসছে না। সো দ্যাট তুমি ওই সেলফ ড্রাইভিং ফোর্সটা থাকলে তুমি লাইফে স্কিল থেকে শুরু করে যা বলছো সব কিছু পেয়ে যাবে। বাট ইউ ওয়ান্স টু মিস দ্যাট, এবং যেটা খুব ডেঞ্জারাস লেভেলে মিসিং টু অল দেম, ইউ উইল নট সার্ভাইভ। আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা জেনজি জেনারেশনের ছেলে মেয়ে আছো, তারা এই এপিসোডটা সম্পূর্ণ দেখলে এবং কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।